আচ্ছা, লেকচার 3 তো আমাদের এখনো শেষ হয় নাই না? লেকচার 3 শেষ করে লেকচার 4 শেষ করতে হবে আজকে। 1 সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। তোমরা খাতা নিয়ে কিন্তু করার রাইট তোমাদের আছে। ধরো মানে মার্কস নিয়ে জিজ্ঞেস করার যে স্যার এটা এত পাইলাম কেন, আমার তো মনে হয় ঠিক লিখছিলাম, হতে পারে। হ্যাঁ, তোমাদের খাতা নিয়ে যদি কোনো মানে স্ক্রিপ্ট নিয়ে এবং মার্ক নিয়ে যদি কোনো কোয়েরি থাকে, সেটা জিজ্ঞেস করতে পারো তোমরা। ব্র্যাক ইউনিভার্সিটির রুলস অনুযায়ী ইউ ক্যান ডু দ্যাট। এটাকে ঠিক চ্যালেঞ্জ করা না, ধরো তুমি বুঝতে পারলে না, ঠিক আছে, তুমি হয়তো অ্যান্সার লিখছো, তোমার কাছে মনে হয়েছে যে না, আমার অ্যান্সার তো মনে হয় ঠিকই আছে। হ্যাঁ, তো এটা কোয়েরি করতেই পারো। এটাতে কোয়েরি করা খারাপ না, নিজের ধরো কনফিউশনটাও দূর হয়ে যায়। কোয়েরি যখন করবো না, সবসময় টিচারদেরকে মানে সবাইকে একটু পোলাইটলি জিজ্ঞেস করবো। কারণ ইয়ার মাইক্রোবায়োলজি ফ্রেশার, তার মানে আমার স্টুডেন্ট, সো আমার আমার হিসাব আলাদা, তোমাদের প্রচুর অন্য কোর্স টোর্স করতে হবে, হ্যাঁ, সেই হিসাবে একটু আলাদা। ওকে, যাই হোক, আচ্ছা কি জানি কোয়েশ্চেন করছিল, কোন প্লেট জানি? 4 plate method আর spread plate method। 4 প্লেট মেথড আর স্প্রেড প্লেট মেথড কই গেল? আচ্ছা, ওকে। আচ্ছা, প্রথমে স্প্রেড প্লেট মেথডটা শিখে আর কি। হ্যাঁ, স্প্রেড প্লেট মেথড হচ্ছে মানে ধরো আমরা যখন ওই যে ল্যাবে মাইক্রো অর্গানিজম গ্রো করি বা কালচার করি, তখন হচ্ছে আমাদেরকে একটা প্লেটে এটা দিতে হয়, মানে কি একটা কালচার মিডিয়াতে আমাদের এটা আইনোকুলেট করতে হবে। হ্যাঁ, আইনোকুলেট করা মানে ওই যে প্লেটের মধ্যে দেয়া আর কি। হ্যাঁ, এখন এই আইনোকুলেশন বা প্লেটিং, আমরা অনেক সময় বলি প্লেটিং, অনেক সময় বলি আইনোকুলেটিং। মোর অ্যাকুরেট ওয়ার্ড হচ্ছে আইনোকুলেট করা। হ্যাঁ, আই অনেকে ইনোকুলেটও বলে। আইনোকুলেশন মানে হচ্ছে দেয়া আর কি, একটা ফ্রেশ মিডিয়াতে। আচ্ছা, এখন ইনোকুলেশন, প্লেটে ইনোকুলেশন করার ডিফারেন্ট মেথড আছে। বেসিক মেথড হচ্ছে তিনটা: স্প্রেড প্লেট, পোর প্লেট আর স্ট্রিট প্লেট আর কি। হ্যাঁ, এগুলো তোমরা সব শিখবা প্র্যাকটিক্যাল কোর্সে। আমি জাস্ট একটু ব্রিফ করি আবার। তো স্প্রেড প্লেটে যেটা করা হয়, প্রথমেই তুমি ধরো তোমার স্যাম্পল আছে, ধরো তুমি সয়েল স্যাম্পল আনছো, তারপর সেটা তুমি এরকম ডাইলিউট করছো, অথবা ধরো তোমার কাছে স্যাম্পল আছে, হ্যাঁ, ধরো এই টিউবটা থেকে তুমি হচ্ছে আইনোকুলেশন করতে চাচ্ছ এগার প্লেটে, এই টিউবটা থেকে ধরো। হ্যাঁ, সবগুলোর জন্য তো একই নিয়ম, ধরো এই টিউবটা থেকে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ফার্স্ট, ইউ হ্যাভ টু টেক এ ব্ল্যাঙ্ক এগার প্লেট, ফ্রেশ ফ্রেশ ব্ল্যাঙ্ক এগার প্লেট। ফ্রেশ মানে কিন্তু যেটা অটোক্লেভ আর কি, হ্যাঁ, নতুন, যেটা আনইউজড। একটা ফ্রেশ এগার প্লেট নিবা, নেওয়ার পরে সেটার মধ্যে স্যাম্পল দিবা এইভাবে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে আছে, ওই মাইক্রোপিপেট নামে এক ধরনের ডিভাইস আছে, আমরা খুব অল্প পরিমাণ লিকুইড ওই ডিভাইসটা দিয়ে তুলতে পারি আর কি। ওকে, তা তুমি একটা ফ্রেশ প্লেট নিলা, তারপর তোমার যেই টিউব থেকে, ধরো এই টিউব থেকে তুমি নিবা, এই টিউব থেকে 100 মাইক্রোলিটার নাও। 100 মাইক্রোলিটার মানে 0.1 ml। হ্যাঁ, 1000 মাইক্রোলিটারে 1 ml হয়। এখান থেকে 100 মাইক্রোলিটার নাও, নিয়ে হচ্ছে প্লেটের মধ্যে দাও। হুম, তো এখানে প্লেটের মধ্যে মাঝখানে দিছে, তো আমরা অনেক সময় যেটা করি, এক জায়গায় সব না দিয়ে ধরো 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা 4-5 জায়গায় দিই প্লেটটা আর কি, অল্প অল্প করে। আচ্ছা, দিলা, দেওয়ার পরে তোমাকে এরকম একটা গ্লাস রড নিতে হবে, এল শেপের গ্লাস রড আছে, যেগুলোকে আমরা স্প্রেডার বলি। এটা দিয়ে খুব ভালো মতন এই সার্ফ এটাকে ডিসপার্স করে দিতে হবে, স্প্রেড করে দিতে হবে পুরো প্লেটে। স্প্রেড মানে কি, ছড়ায় ইয়া করে স্প্রেড করে দাও না, ছড়ায় দেওয়া। তো পুরো প্লেটে সব স্প্রেড করে দিতে হবে। দেওয়ার পরে তারপর এটা জাস্ট তুমি ইনকিউবেটরে রাখবা। ইনকিউবেটর হচ্ছে এখন প্লেটের মধ্যে আমরা ব্যাকটেরিয়া আইনোকুলেট, আমাদের স্যাম্পল আইনোকুলেট করে ফেলছি, এখন আমাদের হচ্ছে ব্যাকটেরিয়াটাকে গ্রো করতে দিতে হবে। তা এই এই ইউজুয়ালি হচ্ছে আমরা ধরো ল্যাবে যেটা করি, ইউজুয়ালি যে 37°C রেখে দিই ওভারনাইট। ওভারনাইট মানে ধরো সেটা 16 আওয়ার হতে পারে, 18 আওয়ার, 20 আওয়ার।
ওইটাকে আমি ইনকিউবেশন বলি। ইনকিউবেটর মেশিন আছে আমাদের এই কাজ করার জন্য, ওভেনের মতো দেখতে হয়। তো এরকম ইনকিউবেশনের পরে পরের দিন হচ্ছে আমরা এরকম ব্যাকটেরিয়ার গ্রোথ দেখি। যদি স্যাম্পলে ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে আমরা এরকম ব্যাকটেরিয়ার গ্রোথ দেখবো সারফেসে, ঠিক আছে। তো ইনকিউবেশন আমরা 37-এ করবো না 35-এ করবো না 30°C করবো, এটা ডিপেন্ড করে আর কি আমাদের কোনটা টার্গেট ব্যাকটেরিয়া কি, সেই ব্যাকটেরিয়ার মানে সেই ব্যাকটেরিয়ার ফেভারেবল টেম্পারেচার কোনটা, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর কি আমরা ইনকিউবেশনটা কত ডিগ্রিতে করবো। আচ্ছা, এরপর হচ্ছে পোর প্লেট। পোর প্লেট মেথড কি? এই ক্ষেত্রে হচ্ছে ধরো তুমি এই টিউব থেকেই পোর প্লেট করবা, তাহলে প্রথমেই তুমি নিবে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক প্লেট, খালি প্লেট, এগার প্লেট না, এই ক্ষেত্রে এগার প্লেট নিয়েছিলাম, এই ক্ষেত্রে এগার প্লেট নিবা না, ব্ল্যাঙ্ক প্লেট নিবা। ব্ল্যাঙ্ক প্লেটের মধ্যে প্রথমেই তুমি স্যাম্পল দিয়ে দিবা, ধরো তুমি এই টিউব থেকে দিবা 1 ml, 1 ml স্যাম্পল নাও, তোমার ব্ল্যাঙ্ক প্লেটের মধ্যে দিয়ে দাও, দিয়ে এর মধ্যে তোমাকে হচ্ছে মিডিয়াটা ঢেলে দিতে হবে, মল্টেন মিডিয়া, মানে যেই মিডিয়াটা এখনো মানে এগার মিডিয়া কিন্তু যেটা এখনো লিকুইড অবস্থায় আছে, সলিড হয়ে যায়নি, মল্টেন মিডিয়া, ঠিক আছে। মল্টেন মিডিয়া এর মধ্যে ঢেলে দিবা, ঢেলে দিয়ে এটাকে একটু ঝাঁকাতে হবে আর কি। মানে এটাকে একটু মানে যেটা করতে পারো যে ঝাঁকানোর বেস্ট ওয়ে হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে তো জানো, ক্লকওয়াইজ এর বাংলা কি হতে পারে, আচ্ছা বলে দিচ্ছি, ঘড়ির কাঁটার দিকে, হ্যাঁ, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ একটু ঝাঁকালা, ঝাঁকায় হচ্ছে তারপর ইনকিউবেশনে রাখলা, তারপর হচ্ছে পরের দিন কলোনি দেখলাম। হ্যাঁ, কেউ কেউ কিছু বলতে চাচ্ছিলা? বলতে চাইলে বলে ফেলো। আচ্ছা, এই হচ্ছে কি বলে স্প্রেড প্লেট আর পোল প্লেট আর কি। হ্যাঁ, স্যার, পোর প্লেটের জন্য যখন আমরা পরে হচ্ছে কালচার মিডিয়াটা দিচ্ছি এই আটার উপর ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমের উপর, স্যার সেটার পরে অটোক্লেভ মেশিনে দিতে হবে? হুম, অটোক্লেভ মেশিনে দিলে তো সব মরে যাবে, মরে যাবে না? আচ্ছা, জি স্যার, এটা কনফিউশন ছিল স্যার। এই যে এই ইয়াটা আছে না, এই যে এই ধরো মল্টেন মিডিয়া আমি বললাম, এইটা কিন্তু অটোক্লেভ করা মিডিয়া। এখানে একটা জিনিস যেটা ট্রিকি পার্ট না, মানে যেটা করতে হবে, ধরো আমরা যে মিডিয়া বানাই না, মিডিয়াটা আমাদের হচ্ছে বানানোর পর সেটাকে অটোক্লেভ করতে হয়। অটোক্লেভ করার উদ্দেশ্য হচ্ছে টু মেক ইট স্টেরাইল। স্টেরাইল মিনস আফটার উই প্রিপেয়ার দ্য মিডিয়া উই হ্যাভ টু কিল অল দ্য living things in it. Living things means all the bacteria, I mean all the microorganisms or other animal or plant cell. Okay, we have to kill all those living things which was present in that media. যে কোনো সব জায়গাতেই আসলে ব্যাকটেরিয়া সেল টেল থাকে, সো মিডিয়া আমরা যেটা দিয়ে বানাই সেখানেও এরকম মাইক্রো অর্গানিজম থাকে, ঠিক আছে। সো আমরা যখন মিডিয়া বানাই, বানানোর পর সেটাকে আমাদের স্টেরাইল করতে হবে। এখন এই পোর প্লেটের ক্ষেত্রে আমাদের এই মিডিয়াটা যেটা আমরা ঢালতেছি এটাকে স্টেরাইল হতে হবে। তো এখন আবার আমরা মিশিয়েছি হচ্ছে এগার, এখন এগার পাউডার মিশালে তো জিনিস সলিড হয়ে যায়। সেই ক্ষেত্রে যেটা করতে হয়, তুমি মিডিয়াটা বানাও, একটা ফ্লাস্ক নাও, ফ্লাস্কের মধ্যে পানি নাও, মিডিয়ার ইনগ্রেডিয়েন্ট গুলো দাও, এগার পাউডারটা দাও, দিয়ে সেটাকে গুলাও আর কি, হ্যাঁ, মিক্স করো, মিক্স করে সেটাকে অটোক্লেভ মেশিনে দিয়ে দাও। তো অটোক্লেভ মেশিনে তো 121°C 15 PSI থাকবে, তো ততক্ষণে হচ্ছে সেটা ইয়ে হয়ে যাবে, ওখানে তো লিকুইড হয়ে যাবে ওই হাই টেম্পারেচারে। ওকে, তারপরে অটোক্লেভ শেষ হয়ে যাওয়ার পরে ওটাকে তুমি অটোক্লেভ মেশিন থেকে নিয়ে এসে এটাকে এমনি রেখে দেওয়া যাবে না। ধরো তুমি টেবিলের ওপর রেখে দিলা, বেঞ্চের ওপর, সেটা করা যাবে না, কারণ তাহলে যেটা হবে এটা টেম্পারেচার কমতে কমতে যখনই 45°C এর নিচে আসবে তখন মিডিয়াটা গলে যাবে, সরি এটা হচ্ছে সলিড হয়ে যাবে। এবং সলিড হয়ে গেলে তো তুমি আর এই ইউজ করতে পারবে না, এই ক্ষেত্রে রাইট, এটা লিকুইড অবস্থা থাকতে হবে। এই জন্য আমরা যেটা করি, আমরা এটা টেম্পারেচার 45°C এর নিচে নামতে দিই না। এর কি উপায় হতে পারে? একটু হতে পারে ধরো একটা ওভেনের মধ্যে রেখে দাও, এরকম ওভেন আছে, হ্যাঁ, আমরা বাসায় যেরকম ইউজ করি ঠিক দেখতে ওরকম কিন্তু জিনিস ওরকম না আর কি। হ্যাঁ, ল্যাবরেটরি ইনকিউবেটর বলি বা কিছু আছে যেটাতে আমরা টেম্পারেচার ফিক্স করে দিয়ে রাখতে পারি ইনকিউবেটরের ভিতরে আর কি। যে ধরো এরকম তুমি চাও যে এটা অলওয়েজ 50°C থাকে, ওরা টেম্পারেচার 50° সেট করে দিলে 50 থাকবে। তা মিডিয়া বানানোর পরে এই এই কাজ করার আগ পর্যন্ত এই লিকুইড মিডিয়াটাকে ওখানে রেখে রেখে দেবো। অথবা ধরো ওয়াটার বাথ নামে আমাদের মেশিন আছে ল্যাবরেটরিতে আর কি,
মানে ওটা তো হচ্ছে টেম্পারেচার আমরা করতে পারি, ফিক্স করে রাখতে পারি। ধরো 50 সেট করে দিলা, 50 থাকবে, ওটার মধ্যে তুমি তোমার ফ্লাস্কটা রাখলা আর কি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা, এই হচ্ছে অবস্থা। কার কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে করতে পারো। স্যার এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, মানে একটা ক্যারেক্টার থেকে বেটার ইউজ করা বা? ঠিক ব্যাপারটা ওইরকম না। যেটা হয় কি, তোমরা যদি একটু কলোনি গুলো খেয়াল করো, স্প্রেড প্লেটের ক্ষেত্রে কলোনি গ্রো করে কিন্তু শুধুমাত্র সারফেসে। জি স্যার। আর এই পোর প্লেটের ক্ষেত্রে সারফেসেও গ্রো করে, মিডিয়ার ভিতরেও গ্রো করে। ভিতরে মানে বুঝতেছো তো নাকি? জি স্যার। ভিতরে মানে গ্রো করে। দেখতে। হ্যাঁ, মানে মিডিয়ার ভিতরে, এটাকে কি বলা যায়, ইনসাইড দ্য মিডিয়া। তো ধরো আমরা যখন নর্মাল ইনকিউবেশন করি, ইনকিউবেশন করি আমরা হচ্ছে অ্যারোবিক কন্ডিশনে। অ্যারোবিক কন্ডিশন মিনস হোয়ার অক্সিজেন ইজ প্রেজেন্ট। ধরো আমাদের এই যে এনভায়রনমেন্ট আশেপাশে সবখানে অক্সিজেন আছে, তো আমরা যখন ইনকিউবেটরে দিই তখন হচ্ছে অক্সিজেন থাকে। তো এই সারফেসে হচ্ছে, তো এই জন্য দেখা যায় আবার, ধরো ব্যাকটেরিয়া কিন্তু বিভিন্ন ধরনের আছে। অ্যারোবিক ব্যাকটেরিয়া আছে যাদের গ্রো করার জন্য অক্সিজেন দরকার, অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন থাকলে গ্রো করবে না ঠিক মতো। ঠিক আছে? কিছু আছে অক্সিজেন থাকলে গ্রোই করবে না। ঠিক আছে? কিছু ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে, যাদের অক্সিজেন রিকোয়ারমেন্ট হচ্ছে মাইক্রো অ্যারোফিলিক টাইপের, মানে দে নিড অক্সিজেন কিন্তু কম। বেশি অক্সিজেন হলে সমস্যা, অল্প অক্সিজেন তাদের জন্য বেটার। এবার তো আরো কিছু টাইপ আছে, হ্যাঁ, ডাইভার্স প্রকৃতির মাইক্রো অর্গানিজম আছে। তো আমরা যখন স্প্রেড প্লেট মেথড ইউজ করলাম, করে ধরো এই ইনকিউবেট করলাম, হ্যাঁ, ধরো অক্সিজেনের প্রেজেন্সি, তখন কিন্তু এই সারফেসে হচ্ছে শুধু অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো গ্রো করবে। অ্যানারোবিক ব্যাকটেরিয়া দুই ক্ষেত্রে কোনোটাতেই গ্রো করবে না, ওইটা ইনকিউবেশন আলাদা। যাই হোক, ওই যে কিছু স্পেশাল ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে তোমার অক্সিজেন রিকোয়ারমেন্টটা কম, মানে ইনভায়রনমেন্টে যে অক্সিজেন আছে সেটা তাদের জন্য সুইটেবল না, কিছুটা কম হলে তাদের জন্য ভালো। তো সেই ব্যাকটেরিয়া গুলো সারফেসে না গ্রো করতে পারবে না, কারণ সারফেসে অক্সিজেন বেশি। তো সেই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে মিডিয়ার ভিতরে গ্রো করে আর কি। ওকে, তো ধরো এরকম আমাদের টার্গেট হচ্ছে যে, ধরো ওই, ধরো তুমি তুমি গবেষণা করতেছো, তুমি স্টাডি করতেছো, তো তুমি জানো তোমার টার্গেট কি। ধরো তোমার টার্গেট ব্যাকটেরিয়া হচ্ছে ওই টাইপের ব্যাকটেরিয়া যার অক্সিজেন রিকোয়ারমেন্ট একটু কম আর কি। ঠিক আছে? তখন তুমি হচ্ছে এই পোর প্লেট ইউজ করতে পারো। কিছু বলতেছিলাম? জি স্যার, বুঝেছি। আর যদি তোমরা অ্যানারোবিক ব্যাকটেরিয়া চাও, হ্যাঁ, অ্যানারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে তাদের, দে ডোন্ট লাইক অক্সিজেন। ওকে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, তখন এই অ্যানারোবিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা স্প্রেড প্লেট, পোর প্লেট দুটাই করতে পারি, কিন্তু হচ্ছে আমাদের ইনকিউবেশন করতে হবে স্পেশাল মেশিনে আর কি। তো আমাদের ইনকিউবেশন যে, আমাদের যে ইনকিউবেটরটা থাকে, সেই ইনকিউবেটরে হচ্ছে, মানে অ্যানারোবিকের ক্ষেত্রে ইনকিউবেটরের ভিতরে কোনো অক্সিজেন দেওয়া যাবে না আর কি। তো এটা স্পেশাল ইনকিউবেটর আমাদের আছে। তো টার্গেট যখন অ্যানারোবিক ব্যাকটেরিয়া, তখন আমাদের স্পেশাল ইনকিউবেটর ইউজ করতে হয়। ওকে, যাই হোক, এই গেল। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? কোয়েশ্চেন যদি না থাকে তাহলে নতুন পড়াশোনা শুরু করি। হ্যাঁ, এই লেকচার 3 শেষ করে আজকে আমরা লেকচার 4 শেষ করবো, তবে লেকচার 4 খুব ছোট, সো এটা 10 মিনিটে শেষ হয়ে যাবে। যা আমাদের হচ্ছে কালচার মিডিয়া প্রিপারেশন বা কালচার কিভাবে আমরা করি, টেকনিক গুলো শেষ। এগুলো হচ্ছে তোমাদের অন্য কোর্সে ডিটেইলস শিখবা, তোমরা ল্যাবে শিখবা, এগুলা ল্যাব কোর্সে শিখবা, তারপরে বেসিক টেকনিক্স ইন মাইক্রোবায়োলজি একটা কোর্স আছে, সেখানে শিখবা। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস গতকাল বলতে ভুলে গেছিলাম, মাইক্রোস্কোপিক অবজারভেশন। মাইক্রোস্কোপিক অবজারভেশন কি? ধরো তুমি এরকম গ্রো করলে আর কি প্লেটে, এখন তুমি এই ব্যাকটেরিয়া গুলোকে দেখতে চাও। এখন খালি চোখে তো এটা দেখতেছি যে হচ্ছে ইয়ে আছে, কলোনি আছে, এক একটা কলোনিতে অসংখ্য ব্যাকটেরিয়া আছে, আর আমি ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়া খালি চোখে দেখতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে। তো মাইক্রোস্কোপের নিচে আমি কিভাবে দেখবো? এখান থেকে ব্যাকটেরিয়া নিয়ে গেলে নিয়ে মাইক্রোস্কোপের নিচে ধরলেই হবে? না, আসলে হবে না। হ্যাঁ, তো আমাদের একটু প্রসেস করতে হয়। তো আমাদের হচ্ছে স্লাইডে নিতে হয়, এখান থেকে ব্যাকটেরিয়া নিয়ে সেটা হচ্ছে স্লাইডের মধ্যে নিতে হয়, নিয়ে তারপর হচ্ছে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি আর কি। তো এই প্রসেসটাকে আমরা অনেক সময় স্টেইনিং বলি আর কি। হ্যাঁ, যে আমরা স্লাইডে নেই ব্যাকটেরিয়াটাকে, ধরো তুমি একদম স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়াটা নিলা, নিয়ে হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখলা, তুমি না আসলে তো কিছু দেখবা না, কারণ এগুলা ট্রান্সপারেন্ট হয়। হ্যাঁ, ট্রান্সপারেন্ট টাইপ হয়, লাইট মাইক্রোস্কোপের নিচে এগুলা কিছুই দেখা যায় না।
তো যেটা করতে হয় তোমার হচ্ছে এই স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়াটা নেওয়ার পর সেটাকে একটা কালার দিতে হয়, এটাকে আমরা স্টেইন বলি, স্টেইনিং। স্টেইন মানে কি? স্টেইন মিনস কালার, স্টেইনিং মানে রং করা আর কি, হ্যাঁ, কালার। আমরা হচ্ছে এরকম স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়া নেওয়ার পর সেটাকে হচ্ছে স্টেইন করি আর কি, হ্যাঁ, স্টেইনিং মানে এরকম কালার, তারপর হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখি। স্টেইনিং করার অনেক ভ্যারাইটিস অফ প্রসিডিউর আছে, এগুলো তোমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে পড়বে তখন শিখবা, অনেক ভ্যারাইটিস অফ প্রসেস আছে স্টেইনিং করার। কিন্তু এই মাইক্রোবায়োলজির ল্যাবরেটরি ওয়ার্কে একটা স্টেইনিং প্রসিডিউর খুব ফ্রিকুয়েন্টলি করা হয়, এটা তোমরাও প্রচুর ফ্রিকুয়েন্টলি করবা যখন তোমরা থিসিস করবা আর কি, সেটাকে বলা হয় গ্রাম স্টেইনিং। তা গ্রাম স্টেইনিং কি, এইটা ডিটেলস আমি তোমাদের পড়াবো, হ্যাঁ, কোন চ্যাপ্টারে জানি আছে, একটা চ্যাপ্টারে আছে তখন পড়াবো, তো গ্রাম স্টেইনিং ডিটেলস পড়াবো। তারপর তো খালি একটু মনে রাখো, গ্রাম স্টেইনিং হচ্ছে যত ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, এই ব্যাকটেরিয়া গুলোকে যখন আমরা স্টেইনিং করি, গ্রাম স্টেইনিং নামে একটা প্রসিডিউর আছে, স্টেইনিং করার পরে দুই ধরনের ব্যাকটেরিয়া দেখা যায়, দুই কালারের আর কি। যত ব্যাকটেরিয়া আছে সবগুলোকে মোটামুটি স্টেইনিং করলে, এই গ্রাম স্টেইনিং প্রসিডিউরে স্টেইনিং করলে তারা দুইটা কালারই দিবে, আইদার এই কালার নাহলে এই কালার। এটা কি? এটা পার্পল না? এটা পার্পলই তো মনে হয় না? এই কালারটাকে কি বলে? পার্পল কালার না? স্যার পার্পল। জি স্যার। ওকে, হ্যাঁ, এরকম আইদার পার্পল দেখবা, না হলে দেখবা হচ্ছে রেড অর পিঙ্কিশ রেড টাইপের, ঠিক আছে? এই দুই কালার দেখা যায় এই গ্রাম স্টেইনিং প্রসিডিউরে। ওকে, আপাতত একটু মনে রাখো কেন গ্রাম স্টেইনিং কি পরে দেখবো আমরা। যাই হোক, তো এখন ধরো তুমি হচ্ছে একটা ব্যাকটেরিয়া এরকম কালচার করছো, এখন হচ্ছে সেটাকে তুমি ইয়া করতে চাচ্ছ, মাইক্রোস্কোপের নিচে দেখতে চাচ্ছ, ঠিক আছে? তাহলে কি করতে হবে? গ্রাম স্টেইনিং প্রসিডিউরের ক্ষেত্রে যেটা করতে হবে, এটা তোমরা ফ্রিকুয়েন্টলি করবা ল্যাবে। এখান থেকে তুমি একটা প্রথমে এরকম স্লাইড নিবা, গ্লাস স্লাইড আর কি, কাচের একটা স্লাইড নিবা, নিয়ে হচ্ছে সেখানে এক ফোঁটা ধরো তুমি ইয়ে দিতে পারো, স্যালাইন দিতে পারো, নর্মাল স্যালাইন অথবা পানি, ওয়াটার আর কি, স্লাইডের মধ্যে দিলা, এক ফোঁটা সামান্য দিলা। তারপর যেটা করতে হবে, এরকম ওই ইয়ে আছে তোমার, আমাদের এরকম নিডেল আছে, হ্যাঁ, কলমের মতো দেখতে, লুক লাইক পেন, মাথায় এরকম একটা লম্বা তার লাগানো থাকে, জাস্ট লাইক এ নিডেল, হ্যাঁ, সুইয়ের মতো দেখতে। এই ডিভাইস নিতে হবে, এটা নিয়ে এই যে তোমার প্লেট থেকে ব্যাকটেরিয়া নাও অল্প একটু, আইসোলেটেড কলোনি থেকে নাও, বেটার আইসোলেটেড কলোনি থেকে নাও, পুরো কলোনি তুলে নিয়ে আসো না, হ্যাঁ, সামান্য একটু নিতে হবে। নিডেলটা দিয়ে এখান থেকে সামান্য অল্প একটু টাচ করে নিলা, নিয়ে হচ্ছে এই যে তুমি স্লাইড নিছিলা, স্লাইডের মধ্যে এক ফোঁটা ধরো পানি দিছিলা, এখানে হচ্ছে এই ব্যাকটেরিয়াটা যে নিয়ে আসছো নিডেল দিয়ে, সেটা এখানে হচ্ছে স্প্রেড করে দাও, এখানে দিবা আর কি, ঠিক আছে? তুমি হচ্ছে এখানে কি করবা, ব্যাকটেরিয়াটা দিবা। আচ্ছা, এটা তুমি নিডল দিয়ে করতে পারো অথবা লুপ দিয়ে করতে পারো, হোয়াটএভার। ব্যাকটেরিয়াটা এখানে দিলা তোমার লিকুইডের মধ্যে, দেওয়ার পর সেটা স্প্রেড করে দিতে হবে। এই যে দেখো, স্লাইড নিছো, স্লাইডের মধ্যে ওয়াটার দিছো, দেওয়ার পর হচ্ছে তুমি এখানে ব্যাকটেরিয়াটা দিছো, দিয়ে হচ্ছে এটা স্প্রেড করে দিছো প্লেটের মধ্যে, ডিসপার্স করে দিছো। ওকে, করে দেওয়ার পর সেটাকে হচ্ছে তোমার কিছুক্ষণ রেখে দিতে হবে। আর এখানে পুরো কিছুক্ষণ রেখে মানে ডিসপার্স করার পর কিছুক্ষণ রেখে দিতে হবে, কারণ এটা এখানে লিকুইড ওয়াটার আছে। ওকে, সো দ্যাট ওয়াটার নিড টু বি ইভাপোরেটেড। রেখে দিলে ওয়াটার ইভাপোরেট হয়ে যাবে, এটা ড্রাই হয়ে যাবে। তারপর সেটাকে হালকা আমরা হিট দিই, এটার উপর আবার মানে এটা হচ্ছে বুনসেন বার্নার উপর রেখে দিলে হবে না, মরে যাবে, হালকা জাস্ট লেস দেন 1 সেকেন্ড। তাহলে এটা হয় কি, এই জায়গায় তো ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটা গ্লাস স্লাইডের মধ্যে ফিক্স হয়ে যায় আর কি। ওকে, এই ফিক্স করার পরে তারপর হচ্ছে আমাদের হচ্ছে গ্রাম স্টেনিং প্রসিডিউরটা করতে হয়, কিভাবে করি আমরা পরে শিখবো। গ্রাম স্টেনিং প্রসিডিউর করার পরে তারপর যে মাইক্রোস্কোপের নিচে দেখবা, তো বেসড অন দ্য ব্যাকটেরিয়া আইদার তুমি দেখবা যে হচ্ছে পার্পল কালারের ব্যাকটেরিয়া অর হচ্ছে পিঙ্ক কালারের ব্যাকটেরিয়া। ওকে, ওকে, যাই হোক, তাহলে এটা শেষ। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, অর আই উইল স্টার্ট ফ্রম হিয়ার। আচ্ছা, আমি অ্যাজিউম করতেছি তোমাদের আপাতত কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আজকে হচ্ছে আমরা ভ্যাকসিনেশন এবং কেমোথেরাপির ব্যাপারে কিছু হালকা আইডিয়া দেব। ভ্যাকসিনেশন মানে কি?
ভ্যাকসিন কি এটা তোমরা সবাই জানো, যে আমরা হচ্ছে তোমার মানে কিছু একটা নেই, ভ্যাকসিন নেই, ভ্যাকসিন নিলে আমাদের বডিতে কি তৈরি হয়, কি তৈরি হয় আমাদের বডিতে ভ্যাকসিন নিলে? অ্যান্টিবডি। অ্যান্টিবডিজ। অ্যান্টিবডি। ওকে, এখন আমার কোশ্চেন হচ্ছে ভ্যাকসিন জিনিসটা আসলে কি, ভ্যাকসিনের মধ্যে থাকে কি? ইনঅ্যাক্টিভ প্যাথোজেন। ওকে, গুড। আর কিছু? অ্যান্সারটা ঠিক আছে, হ্যাঁ। আর কিছু কেউ অন্য কিছু বলতে চাও অথবা কিছু অ্যাড করতে চাও? যে ভ্যাকসিনটার মধ্যে কি থাকে? স্যার এটা ইনঅ্যাক্টিভ প্যাথোজেন, অ্যান্সারটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ। তারপরে বলো। মডিফাইড পার্ট থাকে, যে কোনো ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমে যেটা আমাদের হার্ম করতে পারে। ওকে, এটাও ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করবো একটু পরে। আচ্ছা, আমরা মোটামুটি অ্যান্সার পেয়ে গেছি, হ্যাঁ। ভ্যাকসিনের মধ্যে কি থাকে, বেসিক্যালি হচ্ছে ভ্যাকসিনে থাকে হচ্ছে ওই প্যাথোজেনটা, ওই পুরো প্যাথোজেনটা থাকতে পারে, প্যাথোজেনের একটা অথবা একটা পার্ট থাকতে পারে। যদি পুরো প্যাথোজেনটা থাকে তখন সেটাকে আমরা বলি হোল সেল ভ্যাকসিন আর কি, অথবা হোল অর্গানিজম ভ্যাকসিনও বলি আমরা। হোল সেল ভ্যাকসিন হচ্ছে পুরো ধরো পুরো প্যাথোজেনটা যখন থাকবে, ঠিক আছে, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, হোয়াটএভার, পুরো প্যাথোজেনটা থাকলে হোল সেল ভ্যাকসিন আর কি। আর হচ্ছে পার্ট যদি থাকে, ধরো পুরো প্যাথোজেনটা না, আমরা কিছু জাস্ট অল্প একটু পার্ট ইউজ করেও, মানে পুরো সেলটা ব্যাকটেরিয়াল বা ভাইরাস ইউজ না করে তার একটা অংশ ইউজ করবো, তখন সেই ভ্যাকসিনটাকে বলা হয় হচ্ছে তোমার সাব ইউনিট ভ্যাকসিন আর কি। ঠিক আছে, তো হোলসেলের ভ্যাকসিনে পুরো সেল থাকে প্যাথোজেনে, আর সাব ইউনিটে একটা পার্ট থাকে আর কি। ওকে, এবং এগুলাকে আমরা বলি অ্যান্টিজেন। যে অ্যান্টিজেন টেস্ট আমরা তোমরা শুনো না, বা অ্যান্টিজেন, অ্যান্টিজেন আসলে কি? অ্যান্টিজেন মিনস ইট ইজ দ্য পার্ট অফ দ্য দ্যাট প্যাথোজেন, ঠিক আছে। সো অ্যান্টিজেনে হচ্ছে পুরো প্যাথোজেনটাই থাকে আর কি, মানে সরি, মানে অ্যান্টিজেন হচ্ছে, অ্যান্টিজেন মিনস দ্য বডি পার্ট অফ দ্য প্যাথোজেন সেল। ওকে, আচ্ছা, এখন তোমাকে স্যার একটা ছিল হোল অর্গানিজম ভ্যাকসিন, স্যার আরেকটা কি ছিল? আচ্ছা, হোল সেল সাব ইউনিট, ওই হোল অর্গানিজম অনেকে বলে একই কথা, হোল সেল আর হোল অর্গানিজম। একটা ছিল সাব ইউনিট ভ্যাকসিন, হ্যাঁ, সাব ইউনিট। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। এবং তোমার কোশ্চেন কি ছিল এটাই? জি স্যার, মানে আমি ওই Okay. পার্টটা মিস করেছিলাম, ইন্টারনেটের সমস্যা। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে ধরো আমি তোমাদের তোমরা আমাকে একটা কোশ্চেন করতে পারো যে ঠিক আছে, হোল প্যাথোজেন যদি আমরা ইউজ করি তাহলে তো সে আমাদেরকে হচ্ছে ডিজিজ করতে পারে, রাইট? ধরো আমার বডিতে হচ্ছে ধরো সে হোল কোভিড-19 ভাইরাস, মানে SARS-CoV-2 ভাইরাস দিয়ে দেওয়া হলো ভ্যাকসিন হিসেবে, আই মাইট গেট সিক। তাহলে এখানে কি করতে হবে, আমরা হোল ধরো প্যাথোজেনটাই দিব, কিন্তু এখানে দেওয়ার আগে এটা আমাদের কাজ, ওইটাকে একটু ইনঅ্যাক্টিভ করতে হবে। এটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ করে ফেলতে পারি সেলটাকে। ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে ধরো সামহাও ওটাকে আমরা মেরে ফেললাম, দেয়ার আর মেথড টু ডু দ্যাট। আমরা পুরো সেলটাকে মেরে ফেলবো, তারপরে হচ্ছে সেই সেলটাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করবো। ওকে, এটাকে বলা হয় ইনঅ্যাক্টিভেটেড হোল সেল ভ্যাকসিন। আর আরেকটা অপশন আছে যে আমরা সেলটাকে মারবো না, সেলটাকে আমরা লাইভ রাখবো, মানে প্যাথোজেনটাকে আমরা জীবিতই রাখবো, কিন্তু সেটাকে আমরা অ্যাটেনুয়েট করবো। অ্যাটেনুয়েশন, অ্যাটেনুয়েশন কি হতে পারে, ধরো সাপের বীজ দাঁত ভাঙা, একটা শব্দ শুনছিল তোমরা? এই সাপের বীজ দাঁত ভাঙা মানে জানো? এটা বাংলা ল্যাঙ্গুয়েজ অনেক সময় ইউজ হয় না, কি প্রভাব প্রভাব হিসেবে। স্যার, জি স্যার বলেন। স্যার ওই ব্যাকটেরিয়া ভাইরাসের টক্সিন কোনোভাবে মানে ইয়া, ঘটনা শান্ত হচ্ছে করা। ওইটা, হ্যাঁ বলতে পারো শান্ত করা বা নষ্ট করা, হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে, আমি একটা ক্লিয়ার করতেছি। যেটা হয় যে সাপের বিষ দাঁত ভাঙার মতো, সাপ জীবিত থাকবে, ধরো গোখরা, হ্যাঁ, কোবরা ইজ এ ভেরি ভেরি ভেনোমাস স্নেক, রাইট? এখন এটার হচ্ছে কি করা যেতে পারে, এটাকে আমরা অ্যাটিনুয়েট করতে চাচ্ছি, মানে কোবরাটাকে। অ্যাটিনুয়েশন মানে এর সক্ষমতা, বা যে এর যে বিষ, এই যে বিষধর যে কি বলে, বাইট করলে যে আমরা মরে যাই, এই সক্ষমতা নষ্ট করতে হবে। তো বিষ দাঁত যদি ভেঙে দিই তাহলে হচ্ছে সেটা হচ্ছে ইয়া হয়ে গেল আর কি, হ্যাঁ, সাপের মতোই আছে, কিন্তু ভাই সে তখন আর বাইট করলেও লাভ নেই, তার বিষ নেই। অ্যাটিনুয়েশন মানে হচ্ছে এটা, যে একটু একজন যে বললো যে তার ধরো টক্সিন রিমুভ করা, বা নট অনলি টক্সিন ইজ ওয়ান পার্ট, যেটা হচ্ছে এই যে একটা প্যাথোজেন যখন আমাদের ডিজিজ করে, সে কিন্তু অনেকভাবে আমাদের ডিজিজ করে। যেমন ভিব্রিও কলেরি যে কাজটা করে, সে হচ্ছে আমাদের
ভিব্রিও কলেরি একটা টক্সিন তৈরি করে। এখন ভিব্রিও কলেরিকে আমরা যদি অ্যাটেনুয়েট করতে চাই তাহলে তার টক্সিন প্রডিউসিং ক্ষমতাটাকে আমাদের নষ্ট করে দিতে হবে, ঠিক আছে? আবার ধরো কোভিড-19 ভাইরাস, কোভিড-19 ভাইরাস তো টক্সিন প্রডিউস করে না। আচ্ছা, এই ভাইরাসটার নাম কিন্তু SARS-CoV-2, হ্যাঁ, কোভিড-19 ডিজিজটার নাম। আমরা প্রায় বলি কোভিড-19 ভাইরাস, ওকে? আচ্ছা, এখন ধরো কোভিড-19 ভাইরাসের ধরো যদি ভ্যাকসিন, কোভিড-19 কোনো টক্সিন তৈরি করে না, কিন্তু কোভিড-19 ভাইরাসের কিছু বডি পার্ট আছে যেগুলো সে হচ্ছে উইপেন হিসেবে ইউজ করে, হ্যাঁ, যেগুলোতে অস্ত্র শস্ত্র যেগুলো দিয়ে সে ডিজিজ করে। তো আমরা যদি অ্যাটেনুয়েট করতে চাই তার এই উইপেন গুলোকে আমাদের নষ্ট করে দিতে হবে আর কি, ওকে? তো অ্যাটেনুয়েশন মানে এটা, এই উইপেন গুলোকে আমরা নষ্ট করে দিই, ঠিক আছে? মানে সে লাইফ থাকবে বাট উইপেন নষ্ট করে দিই, ওকে? তো আমরা যদি হোলসেল ভ্যাকসিন ইউজ করতে পারি এই দুইটা কাজ করা যেতে পারে। স্যার Yeah. স্যার তখন কি অ্যান্টিজেন গুলাকে এফেক্ট করা হয়, মানে অ্যান্টিজেন গুলাকে উইকেন্ড করে দেয় ভাইরাসের, যেমন Yeah. SARS-CoV-2 কথা বললেন? হ্যাঁ, অ্যান্টিজেনটা কি হচ্ছে অ্যাটেনুয়েট করে দিই, মানে উইক করে দিই। বেসিক্যালি এই যে ধরো টক্সিন ইজ অ্যান্টিজেন, ওকে? তারপরে আরেকটা জিনিস বলতেছি একটু পরে, কোভিড-19 নিয়ে বলতেছি, তখন আরো ক্লিয়ার হবে আসলে অ্যান্টিজেন জিনিসটা কি। আমরা অ্যান্টিজেনটাকে উইক করি। আচ্ছা, এখন ধরো সাব ইউনিট ভ্যাকসিনকে আমরা হচ্ছে পুরো প্যাথোজেন ইউজ করবো না, আমরা হচ্ছে একটা পার্ট অফ দ্য, মানে একটা অ্যান্টিজেন ইউজ করবো এই প্যাথোজেনটার, মানে অ্যান্টিজেন মিন পার্ট অফ দ্য প্যাথোজেন ইউজ করবো। ধরো এক্সাম্পল হচ্ছে কোভিড-19 এর ক্ষেত্রে, হ্যাঁ, কোভিড-19 এর যে ভ্যাকসিন গুলো আছে সবগুলাই কিন্তু হচ্ছে তোমার আর কি সাব ইউনিট ভ্যাকসিন। চায়নাতে সম্ভবত তোমার একটা ইনঅ্যাক্টিভেটেড কোভিড ভ্যাকসিন নিয়ে গবেষণা করতেছে, ওটার কোন স্টেজে আছে আমি ঠিক শিওর না, বাট তারা চেষ্টা করতেছে। যাই হোক, ধরো সে যে ফেমাস দ্য অ্যাস্ট্রাজেনেকা বা অক্সফোর্ড ভ্যাকসিন, যেটা কোভিড-19 এটা কিন্তু সাব ইউনিট ভ্যাকসিন। এইটার ক্ষেত্রে তারা কি করছে, তারা হচ্ছে পুরো কোভিড-19 ভাইরাসটাকে প্যাথোজেন হিসেবে ইউজ করেনি, তারা ইউজ করছে এর একটা পার্টকে। কোন পার্টকে ইউজ করছে এই ক্ষেত্রে? কোভিড-19 এর কিন্তু ডিজিজ করে না, বুঝছো? সরি, কোভিড-19 কোনো ভ্যাকসিন তৈরি, সরি, কোনো টক্সিন তৈরি করে না। সে হচ্ছে সেলের ভিতরে যে আমাদের সেলের রেগুলার যে অ্যাক্টিভিটি সেটাকে ইন্টারফেয়ার করে। সো আলটিমেটলি আমাদের সেল নষ্ট হয়ে যায়, সেল গেট ডাইড, সেল মরে যায়, সো যা হওয়ার হয় আর কি। আচ্ছা, তো কোভিড-19 এর উইপেন গুলোর মধ্যে একটা উইপেন হচ্ছে স্পাইক। কোভিড-19 এর চেহারা তো তোমাদের মনে আছে না, বডিতে এরকম কাটা কাটা থাকে। তো স্পাইক হচ্ছে কোভিড-19 এর একটা উইপেন কিন্তু ডিজিজ করার জন্য। কারণ কোভিড-19 যেটা করে, যখন এটা আমাদের বডিতে যায় সেই স্পাইকটা দিয়ে আমাদের বডি সেলের সাথে বাইন্ড করে আর কি। কোভিড-19 আমাদের বডির সব সেলের সাথে বাইন্ড করতে পারে না, কিছু সেল আছে, হ্যাঁ, শুধু আচ্ছা, ACE2 রিসেপ্টর যে সেলগুলোতে থাকে শুধু সেটা দিয়ে বাইন্ড করতে পারে। আপাতত ডিটেলস বোঝার দরকার নেই, খালি একটু মনে রাখো যে ACE2 একটা প্রোটিন, আমাদের বডির বেশ কিছু সেলে ACE2 প্রোটিনটা আছে। তো যাদের মধ্যে ACE2টা আছে, ACE2 কোভিড-19 তাদের সাথে বাইন্ড করতে পারে ওই স্পাইক প্রোটিনটা দিয়ে, ওকে? আচ্ছা, তো সহজ বাংলায় বলি, ধরো কোভিড-19 আমাদের বডিতে যাওয়ার পরে তার সেই স্পাইক দিয়ে সেলের সাথে বাইন্ড করে, ঠিক আছে? এই স্পাইক হচ্ছে কোভিড-19 একটা উইপেন, ভেরি ইম্পর্টেন্ট উইপেন। কারণ সে যদি বাইন্ডই করতে না পারে সেলের সাথে, আমাদের বডির সেলের সাথে, সেটা ডিজিজই করতে পারবে না। তো কোভিড-19 এর ক্ষেত্রে ভ্যাকসিন হিসেবে টার্গেট করা হয় এই যে এই জিনিসটা, বাইন্ডিংটাকে আমরা সামহাউ প্রতিরোধ করবো, যে ভাইরাসটা আমাদের সাথে বাইন্ড করতে পারবে না। তো এটা করতে গেলে যেটা করতে হবে কি, এই যে স্পাইক আছে কোভিড-19 ভাইরাসের, এই স্পাইকের এগেইনস্টে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করতে হবে। এই জন্য ভ্যাকসিন হিসেবে স্পাইকটাকে ইউজ করা হয়। কারণ আমাদের বডির যে অ্যান্টিবডি তৈরি হয় এই প্রসেসটা কিন্তু ভেরি হাইলি স্পেসিফিক। তুমি যেই অ্যান্টিজেন দিবা ঠিক স্পেসিফিক সেই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। সো কোভিড-19 এর ক্ষেত্রে স্পাইক প্রোটিনটাকে হচ্ছে অ্যান্টিজেন হিসেবে ইউজ করা হয়, পুরো কোভিড-19 ভাইরাসটাকে না, অনলি স্পাইক প্রোটিনটাকে। তো ওইটাই হচ্ছে স্পাইক প্রোটিনটাই হচ্ছে অ্যান্টিজেন আর কি, মানে সেটাই ভ্যাকসিন। সো সেটা আমাদের বডিতে দিলে তখন আমাদের বডি স্পাইক প্রোটিনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। দ্যাট মিনস উই গেট ইমিউনাইজড। Then when we get infected by the real COVID-19, as our body already contain the antibody against the COVID-19, so we will not get infected. ভ্যাকসিনের ব্যাপারটা তো বুঝছো। তো কোভিড-19 দিয়ে বুঝালাম যে কোভিড-19 এর ধরো তোমাকে ভ্যাকসিন দেওয়া হলো, হ্যাঁ, তো তার মানে কি তোমার বডিতে কোভিড-19 এর ওই এইটা তো সব সাব ইউনিট ভ্যাকসিন,
সো হচ্ছে ওই স্পাইক প্রোটিনটা দেওয়া হয়েছে আর কি তোমার বডিতে। তো তোমার বডিতে স্পাইক প্রোটিন এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হলো, অ্যান্টিবডি হয়ে আছে। তো এখন যদি রিয়েল কোভিড-19 তোমাকে ইনফেক্ট করলো, তোমার বডিতে গেল, তোমার বডিতে অলরেডি অ্যান্টিবডিটা তো আছেই কোভিড-19 এর স্পাইক প্রোটিনের এগেইনস্টে। সো তুমি ওই ভাইরাসটার স্পাইক প্রোটিনটাকে সাথে বাইন্ড, মানে তোমার অ্যান্টিবডি ভাইরাসের স্পাইক প্রোটিনের সাথে বাইন্ড করবে, করে সেটাকে সেলের সাথে বাইন্ড করতে দিবে না। এই প্রসেসটাকে আমরা নিউট্রালাইজেশন বলি। মানে তোমার বডির অ্যান্টিবডি ভাইরাসটাকে নিউট্রালাইজ করে দিবে, সে আর ইনফেক্ট করতে পারবে না। This is vaccine, and this is how the vaccination thing work. বুঝতে পারছো তো? ওকে, কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করো আর কি, সমস্যা নেই। সিলি আর ওয়েট কোয়েশ্চেন আর ওকে। আর অ্যাটেনুয়েশনটা আবার একটু বুঝাবেন? অ্যাটেনুয়েশন, আচ্ছা অ্যাটেনুয়েশন হচ্ছে আমাদেরকে দুর্বল করে দিতে হবে, যে সে ডিজিজ করতে পারবে না। এই যে এটা আমি একটু আরেকটু ডিটেলস বলি। যে কোনো প্যাথোজেনের ক্ষেত্রে আমরা দুইটা টার্ম খুব ইউজ করি আর কি, মানে যখনই ভ্যাকসিনেশন, ইমিউনোলজি বা ইমিউনাইজেশন নিয়ে কথা বলি, দুইটা টার্ম আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি। একটা হচ্ছে ইমিউনোজেনিক, একটা হচ্ছে এটার নাম কি বলে গেছি, এই ভাইরোজেনিক। এই সিনিয়র ওল্ড স্টুডেন্টরা আছে, এটা জানি কি বলি আমরা, প্যাথোজেনিক না ভাইরো কি জানি, ভায়োলেন্স ফ্যাক্টর না, ভায়োলেন্স ফ্যাক্টরস। আচ্ছা ভায়োলেন্স ফ্যাক্টরস না এভাবে বলি, মানে আমরা দুইটা টার্ম ফ্রিকুয়েন্টলি ইউজ করি, একটা হচ্ছে ইমিউনোজেনিক, একটা হচ্ছে প্যাথোজেনিক। ঠিক আছে, ইমিউনোজেনিক ফ্যাক্টরস, মনে পড়ছে ভায়োলেন্স ফ্যাক্টরস। হ্যাঁ, ইমিউনোজেনিক ফ্যাক্টরস আর ভায়োলেন্স ফ্যাক্টরস খুব ফ্রিকুয়েন্টলি ইউজ টার্ম ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। তা ভায়োলেন্স ফ্যাক্টরস বলতে আমরা কি বুঝাচ্ছি? ভায়োলেন্স ফ্যাক্টর হচ্ছে একটা প্যাথোজেনের সেই উইপেন গুলা, মানে সেই বডি পার্ট গুলা যেগুলো দিয়ে সে ডিজিজ করে। যেমন ধরো কলেরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টক্সিন হচ্ছে তার একটা তোমার উইপেন, একটা ভায়োলেন্স ফ্যাক্টর। আবার হচ্ছে ধরো তার এই ব্যাকটেরিয়ার বডিতে তোমার থাকে, ধরো যে ওই তার বডিতে ওই সেল ওয়াল বা সেল মেমব্রেনও হচ্ছে কিন্তু একটা উইপেন বলা যেতে পারে, কারণ সেল মেমব্রেন দিয়ে সে আমাদের হিউম্যান সেলের সাথে অ্যাটাচ করতেছে। যেমন ধরো কোভিড-19 এর ক্ষেত্রে যে স্পাইক প্রোটিন, সেই স্পাইক প্রোটিনটা হচ্ছে কিন্তু আমাদের সেলের সাথে অ্যাটাচ করতে কোভিড-19 কে হেল্প করে। সো এটা হচ্ছে একটা ভায়োলেন্স ফ্যাক্টর। তো ভায়োলেন্স ফ্যাক্টরস আর অল দোজ factors or body part of the pathogen which help it to cause the disease. ঠিক আছে? আচ্ছা, আর ইমিউনোজেনিক ফ্যাক্টর গুলো কি? ইমিউনোজেনিক ফ্যাক্টর হচ্ছে যেগুলোর এগেইনস্টে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, তাহলে ভায়োলেন্স ফ্যাক্টরস দিয়ে প্যাথোজেনটা ডিজিজ করে, আর ইমিউনোজেনিক ফ্যাক্টরস হচ্ছে, মানে ইমিউনোজেনিক ফ্যাক্টরস হচ্ছে প্যাথোজেনের বডি পার্ট, ইমিউনোজেনিক ফ্যাক্টরস হচ্ছে ওগুলো যেগুলোর এগেইনস্টে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। তো এখন হচ্ছে আমরা যদি অ্যাটেনুয়েট করতে চাই একটা প্যাথোজেনকে, তার ভায়োলেন্স ফ্যাক্টরস গুলোকে আমাদেরকে করে দিতে হবে, অ্যাটেনুয়েট করে দিতে হবে। উই হ্যাভ টু ডিস্ট্রয় দ্য ভায়োলেন্স ফ্যাক্টরস, বাট উই হ্যাভ টু কিপ দ্য ইমিউনোজেনিক ফ্যাক্টরস ইনট্যাক্ট। ভায়োলেন্স ফ্যাক্টরস গুলো আমরা নষ্ট করে দিব, কিন্তু ইমিউনোজেনিক ফ্যাক্টর গুলো আমাদের ঠিক থাকতে হবে। দিস ইজ অ্যাটেনুয়েশন। উই ডিস্ট্রয় দ্য ভায়োলেন্স ফ্যাক্টরস অফ দ্য প্যাথোজেন, but we keep the immunogenic factors intact. এটুকু বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা জি স্যার। আচ্ছা বুঝেছি। ওকে, this thing sounds very good, sounds very interesting, but in reality these things are very difficult. কারণ এখানে ঘটনা হচ্ছে এই ভায়োলেন্স ফ্যাক্টরস আর ইমিউনোজেনিক ফ্যাক্টরস সবসময় যে আলাদা হবে এমন কোনো কথা নেই। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্যাথোজেনটার যেই ফ্যাক্টরসটা ভায়োলেন্স ফ্যাক্টর, সেই ফ্যাক্টরসটাই আবার ইমিউনোজেনিক ফ্যাক্টরস। তো দেখা গেল অ্যাটেনুয়েশন করার সময় তুমি প্যাথোজেনটার ভায়োলেন্স ফ্যাক্টরস ডিস্ট্রয় করে দিলা, সাথে সাথে সেটার ইমিউনোজেনিক ফ্যাক্টরসও নষ্ট হয়ে গেল, তাহলে তো আমরা সেটাকে আর ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারবো না। ওকে, সো মানে থিংস আর কমপ্লেক্স। মানে শুনতে যত সিম্পল মনে হয় যে হ্যাঁ আমরা এখন তো হচ্ছে ধরো সায়েন্স অনেক আগায় গেছে, যে আমরা হচ্ছে প্যাথোজেন নিলাম, এখন তো হচ্ছে যে হোল জিনোম সিকোয়েন্সিং, স্পেশালি হোল জিনোম সিকোয়েন্সিং মানে খুব সহজে করা যায় এখন, মেশিন পত্র আছে, ভেরি ইজি টু ডু। সো খুব সহজে আমরা এসব করে ফেলতে পারি আর কি।
যে আমরা প্যাথোজেন পাইলাম, হোল জিনোম সিকুয়েন্সিং করে ফেললাম, করে আমরা হচ্ছে আইডেন্টিফাই করে ফেললাম ভায়োলেন্স ফ্যাক্টরস গুলো, ইমিউনোজেনিক ফ্যাক্টরস গুলো, করে ভায়োলেন্স ফ্যাক্টরস গুলো হচ্ছে আমরা ইয়ে করে দিলাম, ডিস্ট্রয় করে দিলাম। সাউন্ডস ভেরি কি বলে এক্সাইটিং, বাট ইন রিয়েলিটি থিংস আর কমপ্লিকেটেড। ওকে, অ্যাটিনিউশন করার বিভিন্ন ওয়েজ আছে, ট্রেডিশনাল ওয়েজ আছে, মডার্ন ওয়েজ আছে, এগুলো তোমরা অন্য সেকশনে মানে অন্য কোর্সে শিখবা। ভ্যাকসিন ডেভেলপমেন্ট নামে একটা কোর্স আছে, ওই কোর্সে শিখবা তোমরা, যেটা বা সিনিয়র লেভেলের কোর্স, এখন না পরে। হ্যাঁ, আচ্ছা, তো ভ্যাকসিনের ব্যাপার স্যাপার তো বুঝছো, ভ্যাকসিন কি জিনিস। তা ভ্যাকসিনের প্রথম আইডিয়া আসছিল হচ্ছে মিস্টার এডওয়ার্ড জেনার দিয়ে, হ্যাঁ, ইন 1798। তার আগে মানুষজন ভ্যাকসিনের ব্যাপার জানতো না। তো এডওয়ার্ড জেনারের হচ্ছে প্রথম ভ্যাকসিনের ব্যাপারটা আনছে আর কি। হ্যাঁ, সো বিকজ অফ অ্যান অবজারভেশন। উনি কি অবজার্ভ করেছিল, উনি দেখেছিল যে হোয়েন milkmaids get exposed to cowpox, they never develop the serious smallpox. স্মল পক্স একটা সিরিয়াস ডিজিজ, এখন হচ্ছে এটার তেমন একটা বেলবাট্টা নাই। ওকে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট স্মল পক্স বিকজ দেয়ার আর ভ্যাকসিন। সবাই ভ্যাকসিনেটেড হয়ে যায় জন্মের পরই। বাট ওয়ান্স আপন এ টাইম স্মল পক্স ওয়াজ এ ভেরি ডেডলি ডিজিজ। মিলিয়ন্স অফ পিপল, হান্ড্রেডস, থাউজেন্ডস অ্যান্ড মিলিয়ন্স অফ পিপল ইউজ টু ডাই অফ স্মল পক্স এভরি ইয়ার। ওকে, তা এই এডওয়ার্ড জেনার সে একটা জিনিস অবজার্ভ করলো যে এই, আচ্ছা, স্মল পক্স হচ্ছে মানুষের হয় আর কাউ পক্স হচ্ছে গরুর হয় আর কি। হ্যাঁ, তারা হচ্ছে এক সেম ভাইরাস না, দেয়ার বোথ অফ দেম আর পক্স ভাইরাস, বাট স্লাইটলি ডিফারেন্ট আর কি। হ্যাঁ, একটা কাউকে ইনফেক্ট করে, একটা হচ্ছে তোমার হিউম্যানকে ইনফেক্ট করে। তো এডওয়ার্ড জেনার যেটা অবজার্ভ করলো, হিউম্যানকে, মিল্কমেডস মানে কি, মিল্কমেড মানে তো জানি, হ্যাঁ, গোয়ালা আর কি, বাংলাতে গোয়ালা বলি। when the milkmaid gets exposed to cowpox, মানে দেখা যেত কি যে এখন গোয়ালারা তো সবসময় গরুর কাছাকাছি থাকতেছে। হ্যাঁ, সো তাদেরকে গরুকে মিল্কিং করতে হচ্ছে, সো তাদের হচ্ছে they can get exposed by the cows pathogen, স্বাভাবিক, তারা গরুর কাছাকাছি থাকে। সো উনি যেটা অবজার্ভ করলো এডওয়ার্ড জেনার, যে যেসব মিল্কমেড এই কাউপক্স দিয়ে এক্সপোজড হয়েছিল তাদের মধ্যে স্মল পক্স ডেভেলপ করে না। তখন তাহলে ঘটনা কি ঘটে, তখন পর্যন্ত কিন্তু ভ্যাকসিনের ব্যাপার স্যাপার ছিল না। কিন্তু এখান থেকে এডওয়ার্ড জেনার একটা ধারণা করলো যে কিছু একটা ঘটে, যখন মিল্কমেডদের কাউপক্স দিয়ে এক্সপোজড হয় তখন তাদের বডিতে কিছু একটা ঘটে, যার ফলে তারা স্মল পক্স থেকে প্রোটেক্টেড থাকে আর কি। হ্যাঁ, পরবর্তীতে অনেক সায়েন্টিস্ট অনেক গবেষণা করছে, ফাইনালি হচ্ছে তোমার মানে তখন পর্যন্ত তো আসলে মানুষজন জানতো না যে ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে যে ডিজিজ হতে পারে। ওকে, মানে ব্যাপার ক্লিয়ার ছিল না, পিপল হ্যাভ আইডিয়া বাট কোনো সাইন্টিফিক প্রুফ ছিল না। বাট ফাইনালি ইন 1980 পাস্তুর অ্যান্ড কোচ, তারা ওই যে কোচ পোস্টুলেট যে, হ্যাঁ, পাস্তুর অ্যান্ড কোচ, তারা হচ্ছে দে ওয়ার সাকসেসফুল টু আইসোলেটিং অ্যান্ড কালচার দ্য ব্যাকটেরিয়া দ্যাট কজ চিকেন কলেরা। পরবর্তীতে কোচ পোস্টুলেট তৈরি করে তারপর হচ্ছে দে আর সাকসেসফুল টু আইসোলেট দ্য প্যাথোজেন দ্যাট কজ চিকেন কলেরা। ঠিক আছে, এবং তারা এটাও আবিষ্কার করলো যে এই যে ধরো প্যাথোজেনটা যেটা চিকেন কলেরা করতেছে, কোন একটা তারা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস আবিষ্কার করলো, যে একটা ব্যাকটেরিয়াকে যদি অনেকদিন ধরে কালচার করা হয়, যে আমরা যে ল্যাবরেটরিতে কালচার করি না, কিন্তু অনেকদিন ধরে কালচার করা হয়, এক সময় প্যাথোজেনটা দুর্বল হয়ে যায়, যেটাকে আমরা অ্যাভাইরুলেন্ট বলি। ভাইরুলেন্ট মিনস ক্যাপাবল অফ কজিং দ্য ডিজিজ, ভাইরুলেন্ট। হ্যাঁ, আর অ্যাভাইরুলেন্ট মিনস ক্যান নট কজ দ্য ডিজিজ। সো অ্যাভাইরুলেন্ট মানে অ্যাটেনুয়েটেড, এটাও বলতে পারো, যাহা অ্যাভাইরুলেন্ট তাহাই অ্যাটেনুয়েটেড। ওকে, আচ্ছা, তো তারা এটা অবজার্ভ করলো যে কোন একটা ব্যাকটেরিয়াকে যদি ইফ অ্যালাউড টু গ্রো ওল্ড, আচ্ছা, অ্যালাউড টু গ্রো ওল্ড মানে কি, ধরো তুমি হচ্ছে প্লেটের মধ্যে প্লেটিং করছো, করে সেটাকে রেখে দিবা, ব্যাপারটা এরকম না, এটাকে বারবার সাব কালচার করতে হয় আর কি। ধরো প্লেটে নিলা, কিছুদিন প্লেটে গ্রো করলো, তারপর সেখান থেকে আরেকটা ফ্রেশ প্লেটে নিলা। ওকে, এইভাবে যদি অনেকদিন গ্রো করানো হয়, একই প্লেটে তুমি আজীবন রেখে দিতে পারবে না, ব্যাকটেরিয়া বাঁচবে না, কিছুদিনের মধ্যে মরে যাবে। কেন, আমরা অন্য একটা চ্যাপ্টারে শিখবো। যাই হোক, হি অবজার্ভ করলো, হি অবজার্ভ দ্যাট ব্যাকটেরিয়া ইফ অ্যালাউড টু গ্রো ওল্ড কুড বিকাম অ্যাভাইরুলেন্ট, মানে অ্যাটেনুয়েটেড হয়ে যায়। তখন এই অ্যাটেনুয়েটেড যে ব্যাকটেরিয়াটা, সে হচ্ছে ডিজিজ করতে পারে না,
কিন্তু সে হোস্টকে কিছু একটা করতে পারে, মানে সে হোস্টকে ইমিউনাইজ করতে পারে। তারা এটা অবজার্ভ করলো যে দিস অ্যাভাইলেন্ট ব্যাকটেরিয়া ইট ক্যান নট কজ ডিজিজ টু দ্য হোস্ট বাট ইট ক্যান ইনডিউস ইমিউনিটি। ওকে, সো এখান থেকে মোটামুটি হচ্ছে ইমিউনাইজেশনের বা ভ্যাকসিনের ডিটেলস ব্যাপারটা এস্টাবলিশ হয়ে গেল আর কি। ঠিক আছে, বেসিক্যালি পাস্তুর হি ডিড দিস থিং। তো এটাকে পাস্তুরের ভ্যাকসিন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিও বলা যেতে পারে। মানে এখানে যে কথাগুলো বললাম না, সেটারই হচ্ছে তোমার এই যে এই লেফট সাইডের ফটো, এখানে হচ্ছে তোমার ইয়ে করা, মানে এটাকে দেখানো হয়েছে আর কি, তার অবজারভেশনটা কি, যে তারা সাকসেসফুলি চিকেন থেকে হচ্ছে চিকেন কলেরা, মানে হিউম্যানের যেমন কলেরা হয় চিকেনেরও কলেরা হয়, হ্যাঁ, তারা চিকেন কলেরা প্যাথোজেনটা আইসোলেট করছিল, করে সেটাকে হচ্ছে অনেকদিন গ্রো করাইছে। গ্রো করানোর পর দেখছে যে সেটা অ্যাভারিয়েন্ট হয়ে যায় চিকেন কলেরা ব্যাকটেরিয়াটা। অ্যাভারিয়েন্ট হওয়ার কারণে সে আর হেলদি চিকেনে কোনো ডিজিজ করতে পারে না, কিন্তু হচ্ছে যখন কিন্তু হেলদি চিকেনের মধ্যে সে ইমিউনিটি গ্রো করতে পারে। তো সে এই কাজটাই করছে, চিকেন থেকে কলেরা ব্যাকটেরিয়া আইসোলেট করছে, সেটাকে অনেকদিন গ্রো করাইছে, অ্যাটেনুয়েটেড হয়ে গেছে, তারপর সেটাকে চিকেনে হেলদি চিকেনে দিয়েছে। হ্যাঁ, এখন তো তাকে প্রমাণ করতে হবে যে এই হেলদি চিকেনের মধ্যে আসলেই ইমিউনিটি গ্রো করেছে বা অ্যান্টিবডি তৈরি হয়েছে। তো তারপর সে যেটা করছে সেই এটাকে আমরা ইমিউনাইজড চিকেন বা ভ্যাকসিনেটেড চিকেন বলতে পারি। সেই ভ্যাকসিনেটেড চিকেন নিছে আর নন ভ্যাকসিনেটেড চিকেন নিছে, নিয়ে দুইটার মধ্যেই ভাইরুলেন্ট বা প্যাথোজেনিক চিকেন কলেরা ব্যাকটেরিয়া পুশ করছে, হ্যাঁ, পুশ করে দিয়েছে। তারপর দেখা গেছে যে ভ্যাকসিনেটেড চিকেন ইট সার্ভাইভ, বাট নন ভ্যাকসিনেটেড চিকেন ইট ডাইড। সেখান থেকে সে মানে হি প্রুভড দ্যাট a virulent bacterial culture can be used as vaccine. Okay. পাস্তুর হচ্ছে শুধু এইটা না, পাস্তুর হচ্ছে তোমার সাকসেসফুলি উনি র্যাবিস ভ্যাকসিন তৈরি করতে পেরেছিল আর কি। র্যাবিস ভ্যাকসিন তৈরি কিভাবে করেছিল সেটার স্ট্র্যাটেজি এটা। সে যেটা করছিল তোমার হচ্ছে ওই র্যাবিস কি করে, ম্যাড ডগ, হ্যাঁ, পাগল কুকুর। ওকে, সে হচ্ছে বিকজ অফ দ্য র্যাবিস ভাইরাস দ্য ডগ গেট ম্যাড, that's why it is called mad, they are called mad dogs if get infected by rabies. Okay, so এই ম্যাড ডগের স্যালাইভা থেকে, হ্যাঁ, তার সে স্যালাইভা কালেক্ট করেছিল। এটা হচ্ছে পাস্তুরের অ্যাপ্রোচ, যে সে কিভাবে র্যাবিস ভ্যাকসিন ডেভেলপ করেছে। সে হচ্ছে ওই ম্যাড ডগের স্যালাইভা থেকে হচ্ছে তোমার স্যালাইভা কালেক্ট করেছিল, কালেক্ট করার পর সেই স্যালাইভাটা সে হচ্ছে র্যাবিটের মধ্যে দিছে, র্যাবিট, হ্যাঁ, খরগোশের মধ্যে দেওয়ার পরে সে হচ্ছে সেই খরগোশটা অসুস্থ হয়ে গেল, ডিজিজড খরগোশ। দেন হি স্যাক্রিফাইস দ্য রেবিট, স্যাক্রিফাইস মিন্স সহজ বাংলা মেরে ফেলছে, হ্যাঁ, হি স্যাক্রিফাইস দ্য রেবিট অ্যান্ড কালেক্টেড দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড অফ দ্যাট রেবিট অ্যান্ড হি ড্রাইড দেম। ব্রেইন আর স্পাইনাল কর্ডটাকে শুকাতে দিয়েছিল, শুকায় যাওয়ার পরে পালভারাইজ দেন, পাউডার বানায় ফেলছে আর কি। এই পাউডারটা হচ্ছে সে গ্লিসারিনের সাথে মিক্স করছে, করে যে লিকুইডটা হলো, এই লিকুইডটাই হচ্ছে ভ্যাকসিন হিসেবে ইউজ হয় আর কি। হ্যাঁ, এবং সেই এই লিকুইডটাই হচ্ছে সে যখন এই লিকুইডটা দিয়ে সে হচ্ছে হি ওয়াজ সাকসেসফুল টু ভ্যাকসিনেট দ্য ডগস। উনি ওই সময় এই সিমিলার কাজটা একটা ইয়ার জন্য করছিল, একটা ছেলের উপরে, হ্যাঁ, সাকসেসফুলি। এখনকার যুগে সেটা কল্পনা করাই যায় না, কারণ এটাকে ড্রাগ ট্রায়াল বলে আর কি। হ্যাঁ, ড্রাগ ট্রায়াল এখন খুবই কমপ্লিকেটেড জিনিস, অনেক রুলস এন্ড রেগুলেশন আছে ড্রাগ ট্রায়াল করার। At that time there was no such rules and regulations. স্যার পালভারাইজড মানে কি? পাউডার করে ফেলা, ও আচ্ছা। গুঁড়া করে। আচ্ছা, ওকে, ভ্যাকসিন শেষ, এরপর হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি মানে কি ইউজ অফ কেমিক্যাল অ্যাজ এ ড্রাগ। আমরা যখন কেমোথেরাপি শব্দটা শুনি আমাদের মনে হয় যে কেমোথেরাপি মানে ক্যান্সার ড্রাগ। ওকে, ইটস ট্রু বাট ইটস partially true. Chemotherapy means use of chemicals to treat a disease. যখন কোনো কেমিক্যালকে আমরা ড্রাগ হিসেবে ইউজ করি সেটাই কেমোথেরাপি। ঠিক আছে, so chemotherapeutic agents or drugs can be of two types, are of two types. One is synthetic drugs. Synthetic drugs নাম থেকেই বুঝতেছো না, synthetic. So synthetic drug means they are chemically prepared in the laboratory outside the biological system. একটা এক্সাম্পল হচ্ছে সালভারসন, এটা মেডিসিন আর কি। আর হচ্ছে অ্যান্টিবায়োটিক্স।
Antibiotics are naturally produced by bacteria and fungi. So for example, penicillin একটা অ্যান্টিবায়োটিক। আচ্ছা, যত অ্যান্টিবায়োটিক আছে বর্তমানে সব কিন্তু আবার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক না। কিছু অ্যান্টিবায়োটিক আছে দোজ আর সিনথেটিক অ্যান্টিবায়োটিক, মানে পরবর্তীতে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছিল। ধরো পেনিসিলিন, পেনিসিলিন হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন কিন্তু ল্যাবরেটরিতে তৈরি করা হয়নি। তোমার সেভারাল ফাঞ্জি, ইস্ট, হ্যাঁ, ইস্ট অ্যান্ড ব্যাকটেরিয়া দে প্রডিউস ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, তাই বলে আবার ভাইবো না যে আমরা হচ্ছে স্টিল না ওই নেচার থেকে অ্যান্টিবায়োটিক কালেক্ট করি। We developed process to produce them in the industry level. বাট এই জিনিসটা আসলে সিনথেটিক না অ্যান্টিবায়োটিক মানে বা ন্যাচারাল, এটা মিন করে হচ্ছে অরিজিনালি প্রোডাক্টটা আসলে কিভাবে আসছে। অ্যান্টিবায়োটিক্স আর ন্যাচারাল প্রোডাক্টস, দে আর ন্যাচারালি প্রডিউসড বাই ডিফারেন্ট ব্যাকটেরিয়া এন্ড ফাঞ্জি, স্পেশালি ইস্ট। ওকে, আর সিনথেটিক মানে যেটাকে আমরা ল্যাবরেটরিতে তৈরি করছি, হ্যাঁ, মানে গবেষণা করে একটা কেমিক্যাল বানাইছি, বানাই দেখছি ওকে দিস ক্যান বি ইউজ অ্যাজ এ ড্রাগ। ওকে, সো এই গেল। স্যার, ইয়া, ব্যাকটেরিয়াল ডিজিজ মানে টাইফয়েডের মতো কিছু হলে যদি অ্যান্টিবায়োটিক্স দেয় আইভিতে, ওইটাও কি কেমোথেরাপি? ইয়া, অফকোর্স। ওটাকে আমরা একটি স্পেশাল নাম দিই। দাঁড়াও, কি বললে আবার বলো তো? আইভিতে যদি কি অ্যান্টিবডি দেয় না কেমিক্যাল? অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স উইল বি কেমোথেরাপি। মানে যে কোনো কেমিক্যালকে আমরা হচ্ছে সেটা ন্যাচারাল হোক বা সিনথেটিক হোক, ড্রাগ হিসেবে ইউজ করলে সেটা কেমোথেরাপি। আচ্ছা, এখন একটা ভালো কেমোথেরাপিউটিক এজেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে। ওকে, সো ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিমাইক্রোবিয়াল chemotherapeutic কি কি ক্রাইটেরিয়া? It should have selective toxicity. Selective toxicity মানে the pathogen should kill the bacteria, not the healthy cell of the host. আমরা যেটা কেমোথেরাপিউটিক এজেন্ট, সে হচ্ছে স্পেসিফিক্যালি প্যাথোজেনটাকে মারবে, সে হচ্ছে হোস্টের সেলটাকে মারবে না। দ্যাট মিনস ইট শুড নট হ্যাভ এনি ডেঞ্জারাস সাইড ইফেক্ট। এখন অ্যান্টিবায়োটিক যদি আমার হোস্ট সেলকে মেরে ফেলে, আমার সেলকে মেরে ফেলে, সেটা তো আমার জন্য খারাপ। তার কাজ ব্যাকটেরিয়া মারা, সে ব্যাকটেরিয়া মারবে। ওকে, দিস ইজ অলসো ট্রু ফর দ্য ক্যান্সার কেমোথেরাপি। ক্যান্সার কেমোথেরাপির এখন যে প্রচুর সাইড এফেক্ট, এর কারণ হচ্ছে দে আর নট ভেরি স্পেসিফিক। কারণ তারা হচ্ছে ওই ক্যান্সার সেলকেও মারে, আবার হেলদি হোস্টের সেলকেও মেরে ফেলে। সো দ্যাটস ওয়াই দোজ এক্সট্রিম side effect happens in case of cancer chemotherapeutics. Okay, আচ্ছা, এটা হলো একটা ক্রাইটেরিয়া। পরে হচ্ছে the chemotherapeutic should not allow development of resistance in the pathogen during time of treatment. তা অনেক অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা ধরো অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি প্যাথোজেনটাকে মারার জন্য, একসময় প্যাথোজেনটা হচ্ছে রেজিস্ট্যান্ট তৈরি করে ফেলে অ্যান্টিবায়োটিকটার এগেইনস্টে। তো কিছু কেমিক্যাল আছে যার এগেইনস্টে খুব সহজে ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। সো দিস ইট উইল নট বি এ গুড কেমোথেরাপিউটিক। যে কেমিক্যালটার এগেইনস্টে সহজে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না রেজিস্ট্যান্স, সেটা একটা বেটার কেমোথেরাপিউটিক হবে। Another criteria, the chemotherapeutic should be distributed in the host tissue without difficulty and be metabolized easily. আচ্ছা, কি বলেছে? Distributed in the host tissue without difficulty and metabolized easily মানে কি? আচ্ছা, ধরো হচ্ছে আমরা হচ্ছে ওষুধ খাই, ওরালি ধরো ওষুধ খেলাম, হয়তো বা আমাদের ব্যথা হচ্ছে ধরো পায়ে, হ্যাঁ, আমার পায়ে ব্যথা হচ্ছে, হ্যাঁ, পায়ে অনেক কারণে ব্যথা হতে পারে, ইউরিক অ্যাসিড একটা কারণ, যে ধরো পায়ে আমার ইউরিক অ্যাসিড জমা হয়েছে, আমার পায়ে ব্যথা করতেছে, এখন আমাকে ট্যাবলেট খেতে হবে, এর জন্য ওরাল মেডিসিন আছে, আমি ওরাল মেডিসিন খাচ্ছি, মুখে ওষুধ খাচ্ছি, আমার ব্যথা তো পায়। এখন তার মানে কি হতে হবে? ওষুধটা আমি খাচ্ছি, ওষুধটা আমার পেটে যাচ্ছে, যাওয়ার পর সেটা হচ্ছে ডাইজেস্ট হচ্ছে হয়ে মেডিসিনটা আমার পা পর্যন্ত যেতে হবে। দিস ইজ ডিস্ট্রিবিউশন। The medicine should be distributed in the host tissue without difficulty. কারণ ওষুধ যদি ঠিকমতো, মেডিসিন যদি ঠিকমতো আমার বডিতে ডিস্ট্রিবিউট না হয়, সেই মেডিসিনটা আসলে ঠিকমতো কাজ করবে না, রাইট? সো গুড chemotherapeutic এজেন্টের এই ক্যারেক্টারিস্টিক্সটা থাকতে হবে। It should easily get distributed in our cells. Okay, and another is, এখন ধরো মেডিসিন আমার পায়ে গেল, কাজ টাজ করলো, হ্যাঁ, আমার পায়ে ব্যথা চলে গেল, নাও এই মেডিসিন আমার বডিতে থেকে গেলে তো সমস্যা।
এই মেডিসিনটা হচ্ছে আমার বডি থেকে তো চলে যেতে হবে, বের হয়ে যেতে হবে, কারণ বিকজ মেডিসিনস আর কেমিক্যালস, ইফ দে পারসিস্টেন্টলি uh, uh, if they persistently reside or stay in our body, it will be bad for our health, right? So আমরা যে কোনো ওষুধ যখন খাই না, খাওয়ার পর সেই ওষুধ হচ্ছে আমাদের বডি থেকে বের হয়ে যায় মেটাবলিক প্রসেসের মাধ্যমে। ওই জিনিসটা এখানে মিন করছে আর কি, that should be সেকেন্ড metabolized. পয়েন্ট আরেকবার একটু এক্সপ্লেইন করা যাবে? আচ্ছা, যেটা হচ্ছে মেডিসিন আমরা খাওয়ার পরে, মেডিসিন তো ধরো আমাদের বডিতে ডিস্ট্রিবিউটেড হলো, সেই মেডিসিনটা কাজ করলো, করার পর সেই মেডিসিনটা আমাদের বডি থেকে বের হয়ে যেতে হবে, কারণ মেডিসিনটা যদি আমাদের বডিতে থেকে যায় সেটা তো আমাদের জন্য খারাপ হবে, কারণ বিকজ মেডিসিনস আর কেমিক্যালস। তখন আমাদের বডি থেকে মেডিসিন বের হয়ে যায় কিভাবে? I mean, how those chemicals get out from our body? Through metabolism. মেটাবলিজম মানে কেমিক্যাল রিঅ্যাকশন, আমাদের বডি যে কেমিক্যাল রিঅ্যাকশন হয় এর ফলে হচ্ছে আমাদের বডি থেকে সেটা বের হয়ে যায় আর কি। ওকে, তো কিছু পারসিস্টেন্ট কেমিক্যাল কিন্তু আছে যেগুলো হচ্ছে আমাদের বডি সহজে মেটাবলাইজ করতে পারে না, সহজে মেটাবলাইজ না করতে পারলে তো সে আমাদের বডি থেকে বের হয়ে যাবে না, সো এটা আমাদের বডিতে থেকে যাবে, দোজ আর ব্যাড। সো এই কেমোথেরাপিউটিক ড্রাগগুলো সেরকম কেমিক্যাল হতে হবে যেগুলো সহজে আমাদের বডি মেটাবলাইজ করে বডি থেকে বের করে দিতে পারে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা, ফাইনালি হচ্ছে এই যে ক্রাইটেরিয়া বলে ফেলছি, আর হচ্ছে টাইপ নাকি? আচ্ছা হ্যাঁ, না টাইপ না, মোড অফ অ্যাকশন। এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল কেমোথেরাপিউটিক গুলো কিভাবে কাজ করে, তাদের বেসিক দুইটা মোড অফ অ্যাকশন আছে, বেসিক হ্যাঁ, ডিটেলস মেকানিজম ডিফারেন্ট, হাউ দ্য ড্রাগস ওয়ার্ক, হোয়াট ইজ দ্য মেকানিজম, দ্যাটস এ ডিফারেন্ট থিং। এখানে আমি যেটা বলতেছি যে এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল যে কেমোথেরাপিউটিক এজেন্ট গুলো আছে, মানে অ্যান্টিবায়োটিক গুলো যে আছে, তাদের বেসিক মেকানিজম হচ্ছে দুইটা। একটা হচ্ছে দে ক্যান বি মাইক্রোবায়োসিডাল অর মাইক্রোবায়োস্ট্যাটিক। মাইক্রোবায়োসিডাল মিনস দে উইল কিল দ্য মাইক্রোবস, মানে যে অ্যান্টিবায়োটিক, কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা মানে ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, মাইক্রোবকে একদম মেরে ফেলে আর কি। তো কিভাবে মেরে ফেলে? ধরো বাই ড্যামেজিং দ্য সেল ওয়াল, সেল মেমব্রেন, দ্য প্রোটিন, ওকে, দ্য ফসফোলিপিড, অর বাই অক্সিডেশন, হ্যাঁ, এইভাবে হচ্ছে তারা ওই ব্যাকটেরিয়াল সেলটাকে মেরে ফেলে। তো মাইক্রোবায়োসিডাল, সিডাল মানে কিলিং, সিডাল শব্দ যখন থাকবে এর মানে হচ্ছে মেরে ফেলে। তো কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা হচ্ছে মাইক্রোবায়োসিডাল, তারা মেরে ফেলে মাইক্রোবসকে। কিছু অ্যান্টিবায়োটিক আছে দে আর নট মাইক্রোবায়োসিডাল, মানে তারা হচ্ছে মেরে ফেলে না ব্যাকটেরিয়াটাকে। হোয়াট দে ডু, দে স্টপ দ্য গ্রোথ অফ মাইক্রোবস, ওগুলোকে বলা হয় মাইক্রোবায়োস্ট্যাটিক। সো মাইক্রোবায়োস্ট্যাটিক যে অ্যান্টিবায়োটিক গুলো, তারা কিন্তু মাইক্রোবকে মেরে ফেলে না। তাহলে তারা কিভাবে কাজ করে? তারা মাইক্রোবকে পলিফাইড হতে দেয় না, মাইক্রোবের গ্রোথটাকে বন্ধ করে ফেলে। এখন গ্রোথটাকে যদি বন্ধ করে ফেলে, সেই ব্যাকটেরিয়া এমনি কিছুদিন পর মরে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? স্যার ব্যাকটেরিয়া কেন মরে যাবে আমি বুঝলাম না, সরি স্যার। কোনটাতে? মাইক্রোবায়োস্ট্যাটিক হলে? স্যার মাইক্রোবায়োস্ট্যাটিকে স্যার, মানে গ্রোথ না হলে কিভাবে, যেগুলা আছে সেগুলা ঝামেলা করতে পারবে না, সেগুলা টক্সিন গুলা বা কিছু? আচ্ছা, যেটা হয় কি, ধরো, আচ্ছা প্রথমে আমরা বলি গ্রো না করলে মরে যাবে কেন? সবারই একটা লাইফ টাইম আছে না? বায়োলজিক্যাল থিংস কি আজীবন বেঁচে থাকে? ধরো আমরা হিউম্যান, আমরা কি আজীবন বেঁচে থাকবো? না। আমরা তো মরে যাবো একদিন পর। হ্যাঁ, তো ব্যাকটেরিয়াও তো ভাই, দে আর লিভিং থিংস, তারাও তো মরে যাবে, রাইট? সো ধরো 10টা ব্যাকটেরিয়া আছে, এমনিই মরে যাবে কিছুদিন পরে। ওকে, তাদের মানে আমাদের একটা সার্টেন টাইম পর্যন্ত ইনফেক্টেড থাকবে হোস্টটা, আচ্ছা, তারপরে এইখানে হচ্ছে এইখানে একটা ঘটনা আছে। হ্যাঁ, হোস্ট আসলে মানে যেটা হয়, আমরা অ্যান্টিবায়োটিক তো খাই অসুস্থ হওয়ার পরে, আমরা আগে তো আসলে অ্যান্টিবায়োটিক খাই না, ঠিক না? তো আমাদের বডিতে যখন ডিজিজ হয় তখন কি হয়? ধরো একটা ব্যাকটেরিয়া আমাদেরকে ইনফেক্ট করলো, করার পরে শুরুতে কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা কম থাকে। ব্যাকটেরিয়া আমাদের বডিতে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে অসুস্থ করতে পারে না, কারণ হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া লাগবে আর কি। নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া হলে তারপর সে ইনফেক্ট করতে পারে। তো নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া কিভাবে হয়, যে ধরো একটা ব্যাকটেরিয়া যার হচ্ছে 10,000টা সংখ্যা লাগে ডিজিজ করতে, এখন আমাদের বডিতে গেল 100টা,
ঠিক আছে? সে 100টার হচ্ছে আমাদের প্রথমে কি করতে হবে, তাহলে যে গ্রোথ করে, ব্যাকটেরিয়াল গ্রোথ মানে সংখ্যায় বাড়া, এই 100টা ব্যাকটেরিয়া থেকে সংখ্যায় গ্রোথ মানে পলিফারেশনের মাধ্যমে সংখ্যা বেড়ে 10,000 করতে হবে, তারপর সে ডিজিজ করতে পারবে। এখন ধরো 10,000টা ব্যাকটেরিয়া হয়ে গেছে, সে ডিজিজ করতেছে। ওকে, এখন হচ্ছে আমাদের একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, ডক্টরের কাছে গেলাম বিকজ উই আর ফিলিং সিক এন্ড দে সাজেস্টেড অ্যান্টিবায়োটিক্স, ধরো এই সালফানিলামাইড দিল। এখন সেই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে কি হবে? এখন আমার বডিতে 10,000 ব্যাকটেরিয়া আছে, যখন আমি অসুস্থ ডিজিজ যখন হতে থাকে, ব্যাকটেরিয়া কিন্তু কন্টিনিউয়াসলি মাল্টিপ্লাই করে নতুন কপি বানাচ্ছে, কারণ লিভিং থিং, সে তো মরে যাবে। ঠিক আছে, সে যদি সংখ্যায় না বাড়াতে, মানে পুরান ব্যাকটেরিয়া মরে যাবে এবং নতুন ব্যাকটেরিয়া তৈরি হবে, এটাই তো বায়োলজিক্যাল সিস্টেম, রাইট? আমাদের হিউম্যানের ক্ষেত্রে কেন আমরা হিউম্যান রেস, মানব জাতি বেঁচে আছে, কারণ মানুষ রিপ্রোডিউস করতে পারে। বৃদ্ধরা মারা যাচ্ছে, নতুন বাচ্চা গ্রো করতেছে। দিস ইজ ট্রু ফর এভরি লিভিং বিংস, দিস ইজ অলসো ট্রু ফর ব্যাকটেরিয়া। সার্ভাইভ করতে গেলে নতুন ব্যাকটেরিয়া তৈরি হতে হবে, পুরান ব্যাকটেরিয়া তো এমনি মরে যাবে। এখন অ্যান্টিবায়োটিক দিছো, ধরো 10,000 ব্যাকটেরিয়া আছে, দে আর কজিং দ্য ইনফেকশন, আর ইনফেকশন কন্টিনিউ করতে গেলে ওই ব্যাকটেরিয়ার তো কন্টিনিউয়াসলি সংখ্যা বাড়াতে হবে, গ্রো করতে হবে। আর যখন তুমি এই অ্যান্টিবায়োটিক দিলা বা মাইক্রোবায়োস্ট্যাটিক, সে তো আর গ্রো করতে পারতেছে না, সে মারা যাচ্ছে না সাথে সাথে, কিন্তু সে তার গ্রো করতে পারতেছে না, যেহেতু গ্রো করতে পারতেছে না, সো ওই সে নিজের নিয়মে অটোমেটিকলি কয়দিন পর মরে যাবে। ধরো তার বাঁচার কথা 2 দিন, 2 দিন পর তো সে মরেই যাবে, কিন্তু 2 দিনের মধ্যে সে যেহেতু আর নতুন ব্যাকটেরিয়া তৈরি করতে পারলো না, আস্তে আস্তে কি ব্যাকটেরিয়ার সংখ্যা তো কমে যাবে অটোমেটিকলি, সো ইনফেকশনও থেমে যাবে। ইনফেকশন কন্টিনিউ করতে গেলে ব্যাকটেরিয়াকে তো গ্রো করতেই হবে। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার, এখন বুঝেছি। স্যার তাহলে কি অ্যান্টিবায়োটিকের কারণে নতুন ব্যাকটেরিয়া গুলা যেগুলো গ্রো করতে পারলো না সেগুলা বুড়া হয়ে মরে যাচ্ছে? না, সেগুলো এমনিই মরে যাচ্ছে, সেগুলো হচ্ছে মাইক্রোবায়োস্টেটিক এর মাধ্যমে। হ্যাঁ, নতুন ব্যাকটেরিয়া যে গ্রোই করে নেই, সে আবার মরবে কেমনে, এত গ্রোই করতে পারেনি। শোনো, গ্রোথ ব্যাপারটা একটু ডিফার। আমরা যেমন হিউম্যান গ্রোথ বলি, হিউম্যান গ্রোথ মানে হচ্ছে আমাদের আকার মানে সাইজে বড় হওয়া আর কি। ধরো একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তারপর সে বড় হতে হতে বাচ্চা কি হয়, বড় হয় না, সাইজে বড় হয়, হাইট ওয়েট বাড়তে থাকে। গ্রোথ বলতে আমরা এটা বুঝি ইউজুয়ালি, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রোথ মানে এটা না। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রোথ মানে হচ্ছে নতুন ব্যাকটেরিয়া তৈরি হওয়া। ওকে, নতুন ব্যাকটেরিয়া, এই মাইক্রোবায়োস্ট্যাটিক গুলা, এরা নতুন ব্যাকটেরিয়াটা তৈরি হতে দেয় না আর কি। কিন্তু নতুন ব্যাকটেরিয়া যদি তৈরি না হয়, তাহলে আসলে পুরাতন ব্যাকটেরিয়া তো 2 দিন পরে মরে যাবে। ব্যাকটেরিয়া যখন মরে যাবে, এমনিতেই আমাদের ইনফেকশন ইয়ে হয়ে যাবে, উইল গেট হিলড, রাইট? বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা, আমাদের এই চ্যাপ্টার শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, আজকে আমাকে 10 মিনিট টাইম দিতে হবে। কি কি করতে হবে? আচ্ছা, এই লেকচার 4, হ্যাঁ, লেকচার 4 হচ্ছে স্কোপ অফ মাইক্রোবায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, অথবা বলতে পারো অ্যাপ্লিকেশন অফ মাইক্রোবায়োলজি। মাইক্রো অর্গানিজম ডিজিজ করে আমরা জানি, কিন্তু মাইক্রো অর্গানিজমস ডিজিজ করে কিন্তু একটা ছোট অংশ। মোস্ট অফ দ্য মাইক্রোবস দে আর গুড ফর আস, and for human welfare, lots of microorganisms are involved, and we can also use many different microbes for our benefit. হ্যাঁ, হিউম্যান ওয়েলফেয়ারের জন্য আমরা ব্যবহার করতে পারি আর কি। হ্যাঁ, তো এটা একটা সহজ চ্যাপ্টার, এই চ্যাপ্টার অত ডিটেলস ব্যাখ্যা আমি করবো না, তোমরা একটু পড়বা নিজেরাই, পড়ে হচ্ছে না বুঝলে আমাকে কোশ্চেন করো। আর আরেকটা জিনিস হচ্ছে, ধরো এইখানে যা দেওয়া আছে, এখানে অল্প জাস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে,
মাইক্রো অর্গানিজমের অ্যাপ্লিকেশন হিউজ, হ্যাঁ, many different microbes are doing lots of many different things naturally, প্লাস মানে ন্যাচারালি অনেক মাইক্রোবস তো অনেক হেল্প আমাদের করতেছি, প্লাস হচ্ছে আমরা অসংখ্য ডিফারেন্ট মাইক্রোবস আমাদের অনেক পারপাজে আমরা ইউজ করি, ব্যবহার করি, হ্যাঁ। তো এখানে জাস্ট অল্প কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। সো এই অল্প কয়েকটা এক্সাম্পল দেখে ভেবো না যে ওকে দিজ আর দ্য অনলি বেনিফিটস দ্যাট ইউ গেট ফ্রম মাইক্রোবস। নো, এরকম অসংখ্য বেনিফিট আমরা পাই মাইক্রোবস থেকে, আমরা মাইক্রোবসকে অসংখ্য কাজে ইউজ করি। ওকে, তোমরা ধরো নেটে সার্চ দিতে পারো বা টর্টরার বইয়ে যদি দেখো দেখবে যে অনেক অ্যাপ্লিকেশনের কথা লেখা আছে, হ্যাঁ। তো এখানে জাস্ট কয়েকটা হালকা এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি। তো তোমরা একটু নিজে পড়বা, না বুঝলে আমাদের বললে আমি একটু ওভারঅল ধারণা দিচ্ছি। ধরো মাইক্রোবস কোন কোন জায়গায় ইউজ হয়, কোশ্চেনটা আসলে এটা না করে করা উচিত মাইক্রোবস কোথায় কোথায় ইউজ হয় না। অসংখ্য জায়গায় আমরা মাইক্রোবস ইউজ করি, যেমন ধরো কই আমরা ইউজ করি, ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে আমরা মাইক্রোবস ইউজ করি, এনিম্যাল ফিড তৈরি করতে মাইক্রোবস ইউজ করি, মানে এনিম্যাল ফিড আর কি, পশু পাখির খাবার, পোলট্রির খাবার, এগ্রিকালচারে আমরা ইউজ করি মাইক্রোবস, তারপরে হচ্ছে তোমার আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি, তারপরে হচ্ছে আমরা স্যানিটেশনে ইউজ করি, হ্যাঁ। ধরো যে স্যানিটেশন কি পরে বলতেছি, পলিউশন কন্ট্রোলে আমরা ইউজ করি, মেডিসিন এবং থেরাপিতে ইউজ করি। ওকে ওকে, প্রথমে ফুড অ্যান্ড বেভারেজ, অনেক মাইক্রোবস আছে যেটা দিয়ে আমরা স্যার ইয়েস স্যার আমাদের কি এই সায়েন্টিফিক নেমস গুলো শিখতে হবে, মানে দে আর রিয়েলি হার্ড টু মেমোরাইজ, সেই জন্য। আচ্ছা, যেটা হচ্ছে কি আস্তে আস্তে এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। মানে আমার সাজেশন হচ্ছে ডোন্ট ট্রাই টু মেমোরাইজ দেম ফ্রম দ্য ভেরি বিগিনিং। কি বুঝতে বুঝছো? কারণ ধরো জি তুমি স্যার। যদি এই স্লাইড এখন বসে মুখস্থ করতে চেষ্টা করো, এটা মুখস্থ হবে না, এটা বেকার খাটনি। যেটা হবে কি একসময় না তোমার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। কি বুঝতে পারছো? তো জি প্রথমে স্যার। এটা মুখস্থ করার চেষ্টা করো না, একসময় এমনি মুখস্থ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ধরো দেয়ার আর লটস অফ ব্যাকটেরিয়া, কয়টা সাইন্টিফিক নেম আমি জানি যেগুলো আমার রেগুলার যেগুলো নিয়ে কাজ করা হয়, শুধু সেগুলোর নামই আমার মনে আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফুড অ্যান্ড বেভারেজ, অনেক মাইক্রো অর্গানিজম আছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফুড তৈরি করি। যেমন ধরো ব্রেড তৈরিতে হচ্ছে একটা ইস্ট ইউজ হয়, স্যাকারোমাইসিস সেরিভিসি, সে হচ্ছে ব্রেডটাকে ফ্লাফি করে আর কি, হ্যাঁ। চিজ তৈরি করতে হচ্ছে ব্যাকটেরিয়া ইউজ হয়, ল্যাক্টোব্যাসিলাস এক্সাম্পল। দই তৈরি হয়, ইয়োগার্ট তৈরি হয় হচ্ছে কি ব্যাকটেরিয়ার কারণে। ওকে, কফি তৈরি তো সব কফিতে না, কিছু কফি তৈরিতে হচ্ছে ব্যাকটেরিয়া ইউজ করা হয়, ঠিক আছে। তারপর ধরো অ্যালকোহলিক বেভারেজ, এই যে ওয়াইন, হুইস্কি, হ্যাঁ, বিয়ার, এগুলো তৈরি করতে গেলে তো এগুলো তৈরি হয় হচ্ছে কি দিয়ে, মানে এগুলো আমরা হচ্ছে এই মাইক্রো অর্গানিজম, স্পেশালি ইস্ট, স্যাকারোমাইসিস ব্যাকটেরিয়ার নাম না, হ্যাঁ, স্যাকারোমাইসিস হচ্ছে ইস্টের নাম, স্যাকারোমাইসিস সেরিভিসি। এছাড়া ইস্ট ইউজ করে আমরা হচ্ছে অ্যালকোহলিক বেভারেজ তৈরি করি। ওকে, তবে কিছু তো আছে তো আমরা ডিরেক্ট খাই, যেমন মাশরুম তো আসলে আমরা খাই, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এনিম্যাল ফিড। কিছু মাইক্রো অর্গানিজম আছে যেগুলোকে আমরা সরাসরি এনিম্যাল ফিড হিসেবে ইউজ করতে পারি, এগুলোকে বলা হয় সিঙ্গেল সেল প্রোটিন। স্পেশালি স্যাকারোমাইসিস হচ্ছে একটা এক্সাম্পল আর কি, হ্যাঁ। কিছু ব্যাকটেরিয়াও আছে, মানে এগুলোকে সরাসরি মানে ব্যাকটেরিয়া, তারপরে মাইক্রোবস, স্পেশালি স্যাকারোমাইসিস এন্ড সাম ব্যাকটেরিয়া, দে আর রিচ ইন প্রোটিন কন্টেন্ট। এই জন্য হচ্ছে তাদেরকে আমরা সরাসরি হচ্ছে এনিম্যাল ফিড হিসেবে ইউজ করতে পারি, এগুলোকে সিঙ্গেল সেল প্রোটিন বলা হয় আর কি, হ্যাঁ। সিঙ্গেল সেল স্যাকারোমাইসিস হচ্ছে সিঙ্গেল সেল মাইক্রো অর্গানিজম, এই জন্য সিঙ্গেল সেল প্রোটিন বলি আর কি। সরাসরি এনিম্যাল ফিড হিসেবে ইউজ করা যেতে পারে যায়। প্লাস হচ্ছে কিছু মাইক্রোবস আমরা এনিম্যাল, এই সিঙ্গেল সেল প্রোটিন বাদেও কিছু মাইক্রোবসকে আমরা এনিম্যাল ফিড তৈরিতে ব্যবহার করতে পারি আর কি, হ্যাঁ। তো দেখা যায় যে ধরো কিছু লো গ্রেড ফুড, সেগুলোকে আমরা মাইক্রোবস দিয়ে কিছুটা প্রি ডাইজেস্ট করি, মানে কিছুটা আংশিক ডাইজেস্ট করে তারপর সেটাকে এনিম্যাল ফিড হিসেবে ইউজ করতে পারি। তো এই আংশিক ডাইজেস্টটা আমরা মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে করতে পারি। ওকে ওকে, তো এইখানে যেটা উদাহরণ দেওয়া হয়েছে এগুলো সবগুলো হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিনের উদাহরণ আর কি, হ্যাঁ। সরাসরি এই মাইক্রোবস গুলোকে আমরা এনিম্যাল ফিড হিসেবে ইউজ করি, এনিম্যাল এন্ড পোল্ট্রি, স্পেশালি ফর পোল্ট্রি ফিড। এগ্রিকালচারে মাইক্রোবস এর ইউজ তো আসলে ব্যাপক, মাইক্রোবস এর অবদান ব্যাপক। এক, তোমার
microbes they are involved to increase the fertility of the soil. কারণ এই যে বিভিন্ন লিভিং থিংস যেগুলো মারা যায়, হ্যাঁ, সেগুলোকে কে ডাইজেস্ট করে সয়েলের ফার্টিলিটি বাড়ায় বিভিন্ন মাইক্রোবস, রাইট? এটা তো আমরা জানি। ডিকম্পোজ করে কে? মাইক্রোবস। কিছু মাইক্রোবস আছে যাদের হচ্ছে অ্যান্টি ইনসেকটিসাইড অ্যাক্টিভিটি আছে, যেমন ধরো ব্যাসিলাস থুরিনজিনসিস, এটা একটা ব্যাকটেরিয়া, সে হচ্ছে এক ধরনের ক্রিস্টাল তৈরি করে, যে ক্রিস্টালটা হচ্ছে ইনসেক্টকে মেরে ফেলতে পারে, সো ইনসেকটিসাইড হিসেবে ইউজ হয়। কিছু ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে সয়েলের নাইট্রোজেন কন্টেন্ট বাড়ায়। এই ব্যাকটেরিয়াগুলোকে হচ্ছে যেমন ধরো সে অ্যাজোব্যাক্টার, হ্যাঁ, এই অ্যাজোব্যাক্টার হচ্ছে তারা হচ্ছে মাটিতে গ্রো করে, মাটিতে তারা হচ্ছে সয়েল, বিভিন্ন ট্রি আছে গাছের শিকড়ে, হ্যাঁ, রুট অফ দ্য ট্রি, তারা গাছের শিকড়ে হচ্ছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপের মাধ্যমে গ্রো করতে পারে। তো এরা যেটা করে, এরা হচ্ছে তোমার বাতাসে যে নাইট্রোজেন থাকে, প্ল্যান্ট সরাসরি সেই নাইট্রোজেন ইউজ করতে পারে না। বাতাসের নাইট্রোজেন কিন্তু প্ল্যান্ট ডিরেক্ট ইউজ করতে পারে না। প্ল্যান্ট হচ্ছে ইউজ করতে পারে সয়েলে যে নাইট্রোজেনটা থাকে। তো সয়েলে নাইট্রোজেন তো নাইট্রোজেন গ্যাস হিসেবে থাকে না, সে থাকে ধরো নাইট্রোজেন কম্পোনেন্ট হিসেবে, ধরো নাইট্রেট হিসেবে থাকে। তো বাতাসের নাইট্রোজেন গ্যাসটাকে সয়েলের এই নাইট্রেটে কে পরিণত করে? কিছু ব্যাকটেরিয়া আছে যারা এই কাজটা করতে পারে, হ্যাঁ, তারা হচ্ছে ধরো ওই বাতাসের নাইট্রোজেনটাকে নাইট্রেট এ পরিণত করে সয়েলে নিয়ে আসে, দেন দ্য ট্রি ক্যান গেট দ্যাট নাইট্রোজেন। ঠিক আছে? ওকে, ইন্ডাস্ট্রিতে তো অসংখ্য ইউজ আছে, হ্যাঁ। আমরা হচ্ছে প্রচুর ধরো একটা ভালো এক্সাম্পল তো হচ্ছে ইনসুলিন, হ্যাঁ, ইনসুলিন, তারপর হচ্ছে যে অ্যালকোহল, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিতে প্রচুর এনজাইম ইউজ করা হয়, হ্যাঁ, এনজাইম অনেক জায়গায় ইউজ করা হয়, সব ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, হ্যাঁ, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, লেদার ইন্ডাস্ট্রি, ওকে, ফুড ইন্ডাস্ট্রি, মেডিসিন ইন্ডাস্ট্রিতে অনেক এনজাইম ইউজ করা হয়। তারপর ধরো যে ইনসুলিন, হ্যাঁ, এটা আমরা কোথা থেকে প্রডিউস করি? we produce this by using microorganism, by using genetically modified microorganism. Okay, আমরা অসংখ্য industrially important chemicals and substrates we produce by using microorganism. Okay. Okay. হেলথ অ্যান্ড স্যানিটেশন কি? যে ওয়েস্ট ওয়াটার যে ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কিন্তু বিভিন্ন মাইক্রো অর্গানিজম ইউজ করা হয়, সেই কথাটা এখানে বলা হয়েছে আর কি, হ্যাঁ, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, মাইক্রো অর্গানিজম ইউজ করি আমরা। পলিউশন কন্ট্রোল, হ্যাঁ, পলিউশন অনেক বেড়ে যাচ্ছে, তোমার হচ্ছে প্রচুর তোমার এই ফার্টিলাইজার ইউজ করা হচ্ছে যেগুলোতে হচ্ছে ক্লোরিনেটেড কম্পাউন্ড থাকে, ক্লোরিন, হাই অ্যামাউন্ট অফ ক্লোরিন ইজ ব্যাড ফর দ্য এনভায়রনমেন্ট। আমরা হচ্ছে প্রচুর পেস্টিসাইড ইউজ করতেছি, ইনসেকটিসাইড ইউজ করতেছি এগ্রিকালচারের কাজে, যেগুলোতে প্রচুর ক্লোরিন থাকে, সেই ক্লোরিন হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে যাচ্ছে, সয়েলে যাচ্ছে, ওয়াটার বডিতে যাচ্ছে, হ্যাঁ, নদী নালাতে যাচ্ছে, ইটস পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট। ওকে, তারপর হচ্ছে অনেক সময় সাগরে, সমুদ্রে হচ্ছে পেট্রোলিয়াম স্পিল ঘটে, হ্যাঁ, জাহাজ ভেঙে যায়, তেল ছড়িয়ে অয়েল স্প্রেড করতেছে, এগেইন ব্যাড ফর দ্য এনভায়রনমেন্ট। তারপরে হচ্ছে ধরো এই যে প্লাস্টিকের পরিমাণ বেড়ে যাচ্ছে, মাইক্রোপ্লাস্টিক বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। সো microorganisms has a huge potential in their pollution control. Okay, maybe we can use microorganisms to solve this pollution. Okay, তো এখনো এগুলো নিয়ে প্রচুর গবেষণা চলতেছে, কিছু কিছু ক্ষেত্রে সাকসেস পাওয়া গেছে, যেমন ক্লোরিনেটেড পেস্টিসাইডকে কিছু ব্যাকটেরিয়া দিয়ে ডিগ্রেড করা গেছে সাকসেসফুলি, যেমন সিউডোমোনাস ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে অ্যালকালিজেন্স ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো দিয়ে হচ্ছে ওই এগ্রিকালচার ফিল্ডের ক্লোরিনেটেড পেস্টিসাইডের পরিমাণ কমায় দেওয়া গেছে আর কি, বিকজ দিস ব্যাকটেরিয়া দে ক্যান ডিগ্রেড দিস ক্লোরিনেটেড পেস্টিসাইডস। ওকে, তারপরে কিছু ব্যাকটেরিয়া দিয়ে সাকসেসফুলি পেট্রোলিয়াম স্পিলেজ যে ঘটে সমুদ্রে, যে তোমরা টিভিতে দেখো না, ধরো অয়েল ট্যাঙ্কার ফেটে গেছে, পুরো সমুদ্রের তেল ছড়ায় গেছে, ভেরি ডেঞ্জারাস জিনিস। অয়েল স্পিল রিমুভ করা ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট জব। তো আমরা যদি মাইক্রো অর্গানিজম ইউজ করতে পারতাম, যে ধরো অয়েল পেট্রোলিয়াম ডিগ্রেডিং মাইক্রোবস তুমি বানায় ফেলতে পারছো, হ্যাঁ, then we could easily use that to solve to degrade the spilled petroleum, right?
তো এগুলোতে কিছু সাকসেস পাওয়া গেছে, বাট এগুলোতে আরো প্রচুর পলিউশন কন্ট্রোলে আরো প্রচুর গবেষণা দরকার। ফাইনালি মেডিসিন অ্যান্ড থেরাপি। মেডিসিন অ্যান্ড থেরাপি তো হচ্ছে কি আমরা অনেক অসংখ্য থেরাপিউটিক্স, হ্যাঁ, অনেক থেরাপিউটিক্স ধরে অ্যান্টিবায়োটিক্স, তারপর ধরে যে ইনসুলিন, হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে আমরা মাইক্রো অর্গানিজম ইউজ করে তৈরি করি, ঠিক আছে। We use genetically modified microorganisms to produce different like antibiotics, insulins, etc. Also like অনেক অ্যান্টিবডি আছে যেগুলোকে হচ্ছে আমরা ডায়াগনোসিস পারপোজ ইউজ করতে পারি, ডিজিজ ডায়াগনোসিস বা থেরাপিউটিক্স হিসেবে। সেগুলোকে হচ্ছে আমরা বিভিন্ন মাইক্রো অর্গানিজম ইউজ করে তৈরি করি। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এটা পড়বা, এগুলো কিন্তু ইন্টারেস্টিং জিনিস। সুন্দর ভালো মতো রিডিং করবা, তারপর এটা অটোরা বইটাও একটু দেখো, নেটেও একটু দেখো কোথায় কোথায় মাইক্রো অর্গানিজম ইউজ করি। কারণ এইটার জন্য তোমরা দেখলে মানে অ্যামেজড ফিল করবা যে মাইক্রো অর্গানিজমের পরিধি কত ব্যাপক। যে আমরা খালি ডিজিজ করি, যে মাইক্রো অর্গানিজম খালি নাকি ডিজিজ করে, এটা যে সত্য না তোমরা দেখবা যে মাইক্রো অর্গানিজম কত ভ্যারাইটিস অফ জায়গায় মাইক্রো অর্গানিজমের ইনভলভ আছে। ওকে, we just cannot survive without the microbes. আমরা মাইক্রোবস এর জন্য বাঁচবো না, মানে বাঁচতে পারি না, মাইক্রোবস ছাড়াও আমরা বাঁচতে পারি না। হ্যাঁ, কঠিন সমস্যা। ওকে, যাই হোক, এমনি আমার লেকচার দেওয়া শেষ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আই এম অ্যাজিউমিং তোমাদের কোনো কোশ্চেন নাই, রাইট?